ওনাকে একটা প্রশ্ন সেট। হ্যাঁ, এক সেট প্রশ্ন দিয়েন আমাকে। সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ বিদ্যুৎ হোসেন। আমি কর্মরত আছি জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জ, মেডিকেল অফিসার ইউনানি। আমার পড়াশোনা সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মিরপুর 13 নম্বর থেকে। আমি আমার ইউনানি সায়েন্সের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি 2010 সালে। তো এরপর থেকে আমি আসলে শিক্ষকতার পেশার সাথে আমার পাশ করার আগ পর্যন্ত তো সুযোগ ছিল না। তো পাশ করার পরপরই আমার শিক্ষকতার পেশার সাথে আমার সম্পর্ক। আমি আমার প্রথম চাকরি জীবন শুরু করি লক্ষ্মীপুর রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে। ওই মেডিকেল কলেজে আমি প্রায় 4 বছর শিক্ষকতা করি। এরপর যখন সরকারি চাকরি হয় তখন আমি আসলে এদিকে চলে আসি। আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, আর আমার পোস্টিংও এখন মুন্সিগঞ্জে। তো আমি আমার কর্মজীবনে চর্মরোগের উপর ইউনানি ফিলোসফিটাকে ধারণ করার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি, ইউনানি সায়েন্স বা ইউনানি চিকিৎসা পদ্ধতি চর্মরোগ সহ যেই কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে খুবই ভালো এবং সলিউশনটা অন্য অন্য যে কোনো চিকিৎসা পদ্ধতির চেয়ে বেটার। তো সেই ক্ষেত্রে আমি আর কি ব্যক্তিগতভাবে ধীরে ধীরে চেষ্টা করছি এটার উপর একটা ফাউন্ডেশন দাঁড় করানোর জন্য। তো এরপর থেকে আমি যখন মুন্সিগঞ্জে কর্মরত, তখনই আমি আবার হামদর্দ বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 বছর রিসোর্স পারসন হিসেবে ওইখানে ছিলাম ইউনানি মেডিসিনের উপর। সেটাও আরও প্রায় 1.5-2 বছর আগের কথা। তো ব্যস্ততার কারণে আর আসলে ওদিকে যাওয়া হয় নাই। তো আমার কাছে আমি আসলে ইউনানি সায়েন্স নিয়ে যতটুকু কাজ করেছি, আমার কাছে মনে হয় প্রতিটা ইউনানি চিকিৎসকের ইউনানি চিকিৎসা দেওয়ার আগে তার নিজের ফিলোসফিটা আগে বোঝা দরকার। সেই ক্ষেত্রে এখানে যারা আছেন অনেক অভিজ্ঞ, অবশ্যই আপনারা অনেক ভালো জানেন। আমি তারপরও আমার দৃষ্টিকোণ থেকে, আমার অবজারভেশনের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্যই আজকে এখানে এসেছি। যদিও আমাকে এক সেট প্রশ্ন দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব প্রশ্নের আলোকে কিছু কথা বলার জন্য। কিন্তু ইউনানি সায়েন্সের ক্ষেত্রে প্রতিটা ডিজিজের আলোচনা, যে কোনো চিকিৎসা পদ্ধতি, বিশেষ করে আমরা যদি কম্পেয়ার করি তাহলে সেটা অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি হতে পারে, তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। এখন এই বিস্তৃতি বুঝতে গেলে আমাকে এইটার মূলনীতিতে যেতে হবে। মূলনীতি ছাড়া কোনো চিকিৎসা পদ্ধতি অগ্রগতি হবে না বা তার সাফল্য আশা করা যায় না। তো সেই ক্ষেত্রে ইউনানি চিকিৎসা পদ্ধতির মূলনীতিটাই মূল। ওইটা বাদ দিয়ে আমরা যদি কোনো রোগের বর্ণনা পড়ি, কোনো রোগের আসবাব আলামত, কোনো রোগের ক্ষেত্রে আমরা যদি চিকিৎসা ম্যানেজমেন্ট শিখে যাই, খুব বেশি দূর আমরা যেতে পারবো না। কমন চিকিৎসা দিয়ে কমন থিওরি দিয়ে ইউনানি চিকিৎসাটা আসলে হয় না। প্রতিটা ব্যক্তি আলাদা, আমাদের প্রতিটা ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আলাদা, প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে টেম্পারমেন্টের ভিন্নতা থাকবেই। এটা স্থানকাল, পাত্র, দেশ বা আপনার পরিবেশ, খাদ্যাভ্যাস সব কিছুর সাথে একটা পরিবর্তন আসে। তো সেই ক্ষেত্রে আমরা যেই ফর্মুলাগুলো ইউজ করি, বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি, যদি কারো কোনো মন্তব্য থাকে বলবেন, আমি পরে শুনবো, আগে আমার মন্তব্যটা আমি শেষ করি। সেই ক্ষেত্রে এই জাতীয় ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারিতে যেই ফর্মুলাগুলো ইনক্লুড, তার অধিকাংশই হচ্ছে আমাদের পূর্ববর্তী, বিশেষ করে অ্যারাবিয়ান কান্ট্রি থেকে নেওয়া, যেখানে ইউনানি চিকিৎসা পদ্ধতিটা ডেভেলপ হয়েছিল। তাদের দেশের এনভায়রনমেন্টের সাথে আমাদের দেশের এনভায়রনমেন্টের ফার ডিফারেন্স, যার কারণে ওই ফর্মুলাগুলো আমাদের দেশে পরিপূর্ণ কাজ করে না। এটা ধরে নিতে পারেন ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি লেভেলে কাজ করে, থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি লেভেলে যাওয়া অত্যন্ত ডিফিকাল্ট। এই কালচার, এই পরিবেশ
এই আবহাওয়া, খাদ্যাভ্যাস, মানুষের গঠন, মানুষের জীবনচক্র এর সাথে সঙ্গতিপূর্ণভাবে যতদিন আমরা আমাদের ফর্মুলাকে ডেভেলপ করতে না পারবো, রিচার্জ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের কোনো ফর্মুলা আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা গ্যাপ, যেই গ্যাপটার কারণে আমরা সফলতার দ্বার প্রান্তে যেতে পারি না। সবাই বলে ইউনানি ওষুধ কাজ করে না, স্লো কাজ করে, আসলে অনেক সমস্যা। একদমই মিথ্যা। আপনি যদি ডায়াগনোসিসটা সঠিকভাবে করতে পারেন আর ওষুধের উপাদানগুলোকে ওইভাবে সামঞ্জস্যপূর্ণ করে কোনটা বাড়াইতে হবে, কোনটা কমাইতে হবে, এই ব্যক্তির ক্ষেত্রে, এই খাদ্যাভ্যাসের মানুষের ক্ষেত্রে, এই পরিবেশের, এই দেশের ক্ষেত্রে আপনার ওষুধ অ্যালোপ্যাথি ওষুধের চেয়ে অনেক দ্রুত কাজ করবে, সিনথেটিকের চেয়ে অনেক দ্রুত কাজ করবে, এটা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি আমার চর্মরোগের যেই ধরেন মোর দেন লাখের উপরে আমি আমার ডকুমেন্ট রেডি করছি। আমার কর্মক্ষেত্রে আমাকে পার ডে হয়তো 100-র উপরে রুগী দেখতে হয়, অধিকাংশই চর্মরোগী। এবং আমার কাছে যে ডকুমেন্ট আছে, আমার হাসপাতালের যত রুম আছে, প্রতিটা রুম থেকে প্রতিদিন নিয়মিত আমার কাছে রুগী রেফার্ড হয় এবং সরকারি কাগজে। তো এটা তাদের বিশ্বাসটা আমি কিনে নিতে পারছি যে না, ইউনানি চিকিৎসার ক্ষেত্রে চর্মরোগের যে ভালো সমাধান অন্য কোনোটাই সম্ভব না। তো সেই ক্ষেত্রে তারা অন্ধ না, তাদেরকে দিয়ে তো আমি অন্যভাবে কাজ করাতে পারবো না। তারা যেটা চোখে দেখছে সেটার ক্ষেত্রে তারা মেনে নিছে যে না, এটার সলিউশনটা খুবই ভালো। যেমন আপনার আমি সেদি রোগ নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ, তারপর সোরিয়াসিস, অন্য যেগুলো আছে আপনার দাঁত, একজিমা, এগুলো তো আসলে এটার তুলনায় অনেক ছোট রোগ। তো ওইগুলোর ক্ষেত্রে যখন আমি একদিন আমার সিভিল সার্জনের সাথে যখন আমার কথা হয়, তখন আমি তাকে বলছিলাম যে স্যার, আপনার সামনে আমি কাজ করে দিব, ধরে নেন 90% অ্যাচিভমেন্ট দেখাবো আপনাকে, আমি 95 বললাম না। তো আপনাদের ধারণা এই রোগগুলো ভালোই হয় না, আমি আপনাকে 95% পর্যন্ত অ্যাচিভমেন্ট দেখাইতে পারবো। আপনি শিওর তো? আমি বললাম হ্যাঁ শিওর। শিওর না কেন? তো আমার কাছে এরকম অহরহ রুগী আছে, হিউজ পরিমাণ রুগী আছে। যদি আমি বলি একটা কনফারেন্স করার জন্য, ওইখানে জায়গাও দিতে পারবে না। মুন্সিগঞ্জের কথাই বলতেছি। তো শেষ পর্যন্ত তারা এটা মেনে নিতে বাধ্য হয়েছে যে না, এদের চিকিৎসার ক্ষেত্রে এইটার কোনো বিকল্প হয় না। ক্রনিক যে কোনো ডিজিজের ক্ষেত্রে ইউনানি চিকিৎসাটা আসলেই বেস্ট। তো আমার কর্মক্ষেত্রে আমার চিকিৎসা পদ্ধতি নিয়ে আজ পর্যন্ত কোনো ডাক্তার কোনো মন্তব্যে যায় নাই, কারণ আমি আমার পারিশক্তি অ্যালোপ্যাথি ওষুধের দিকে আমি যাই না। একেবারে না পারলে একটা রুগী এখন ধরেন সিভিয়ার পেইন, একদম মারাত্মক লেভেলের তার অ্যালার্জিক রিয়াকশন, তাকে আমার দিতে হয়। এইটা ওরাও আমাদের ওষুধ ইউজ করে। ওই একটা দুইটার জন্য কখনো কেউ কাউকে এসে প্রশ্ন করে না। যখন সে আমার টোটাল প্রেসক্রিপশনগুলো ফলো করে, তখন সে এমনিতেই চুপ হয়ে যায় যে না ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই আমাদের ইউনানি চিকিৎসার ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যখন চর্মরোগ থেকে শুরু করে যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমি যখন আমার পারদর্শিতা দেখাতে যাব, আমাকে প্রথম দেখাতে হবে আমার ডায়াগনোসিস লেভেলটা আসলে কী। যতক্ষণ পর্যন্ত ইউনানি ফিলোসফি অনুযায়ী আপনি ডায়াগনোসিস করতে বা আমি ডায়াগনোসিস করতে না পারবো, ওই রোগের পরিপূর্ণ সমাধান আসবে না। ওষুধের একটা ক্ষমতা আছে, এটা আমরা জানি, টেম্পারমেন্টগত একটা পাওয়ার আছে, কিন্তু ফাইনাল গোল অ্যাচিভ করতে গেলে আমাকে ওই টেম্পারমেন্টের সাথে রোগীর সামঞ্জস্য আনার আগ পর্যন্ত হবে না। একটা পর্যায়ে গিয়ে রোগটা থেমে যাবে, আর ভালো হবে না। তো সেই কাজটা আমাকে যদি পরিপূর্ণরূপে করতে হয়, আমাকে আগে নিশ্চিত হতে হবে। যেমন চর্মরোগের ক্ষেত্রে কিছু বেসিক কথা থাকে। আপনারা যদি অনেক বইয়ের ভিতরে আছে, এখন আসলে ওইভাবে একটা বই ধরে তো আসলে আমরা বলতে পারি না। মৌলিজাত বোখরাতিয়া যদি কেউ পড়ে থাকেন, সিসিআর ইমিউর যেই ভার্সনটা আছে ওইখানেও আছে, দেখবেন ওইখানে কতগুলো কোটেশন আছে চর্মরোগের ক্ষেত্রে, যে চর্মরোগের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিই। চর্মরোগের একটা লোক চর্মরোগ নিয়ে আমার কাছে আসছে, আমি এখন তাকে কোট করব যে তার এই চর্মরোগের যেই জায়গাতে তার রোগটা হয়েছে, এই জায়গাতে তার এটার কালারটা কেমন হয়। কালারটা কি সাদা, লালচে, না কালো, না অন্য কোনো কালার, না বাদামি কালার, বিভিন্ন কালার আসতে পারে। চুলকানির ধরনটা আসলে কেমন, খুবই সিভিয়ার চুলকানি না চুলকানির মাত্রা কম, চুলকানির পরে তার জ্বালা পোড়া হয় না হয় না, না ব্যথা হয়, চুলকানির পরে কষ পড়ে না রক্ত পড়ে, চুলকানির পরে চামড়া, শুষ্ক চামড়া ওঠে কি ওঠে না, চুলকানিটা কখন বেশি হয়, ভিজলে না শুকায় যাওয়ার পরে, শুষ্ক অবস্থায় না আর্দ্র অবস্থায়, চুলকানি কোন ঋতুতে বেশি হয়, কোন খাদ্যের সাথে তার সম্পর্ক বেশি থাকে। এই রকম অনেক প্রশ্ন আছে, যেই প্রশ্নের প্রতিটার উত্তর আপনাকে ব্যাখ্যা সহ জানতে হবে। গদবাঁধা নিয়মে আমার কাছে ইউনানির কোনো জায়গা নাই। প্রতিটা টপিক্সের উপর প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আপনাকে আগাইতে হবে যে কি হচ্ছে এর ভিতরে, আমাকে জানতে হবে। এই কিউরিসিটি যদি কারো ভিতরে না জন্মায়, সেই ইউনানি চিকিৎসা করতে পারবে না। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি আরেকটা জিনিস, এটা হয়তো আপনারা জানেন, অবশ্যই এখানে যারা আছেন আমি ধরেই নিয়েছি আমার চেয়ে অনেকেই অভিজ্ঞ। তো সেই ক্ষেত্রে ইউনানি চিকিৎসা যদি কেউ শিখতে চায়,
আল্লাহর রাস্তায় কেউ যেন কারো প্রেসক্রিপশন ফলো না করে। এইটা আসলে খুবই একটা বোকামি, বড় ধরনের বোকামি। কেন বললাম কথাটা, আমি যখন ইন্ডিয়াতে যাই, আপনারা শাহ আলামুল্লাহ চিস্তি স্যারকে চিনেন, যাকে আমি আমারই বাংলাদেশে অন্ততপক্ষে একটা লোককে গুরু মানি, এটা হলো উনি। কারণ ওনার হাত দিয়ে আমার মোটামুটি যাত্রা শুরু এবং ফিনিশিংও ওনার হাত দিয়েই। তো উনি আমাকে ইউনানি সায়েন্স বোঝানোর জন্য একবার ইন্ডিয়াতে নিয়ে গেল। তো ওইখানে গিয়ে আমার টার্গেট হচ্ছে এমডিতে ভর্তি হব, কিন্তু আমাদের দেশ থেকে আসলে এমডি ওরা করাইতে পারবে না, বিভিন্ন ধরনের ওদের মামলা আছে, বা আমাদের দেশ এটা এফিলিয়েটেড না। তো তখন ওইখানে যে জামিয়া হামদাদের যে ডিন ছিল মাশকুর, উনি আমাকে স্যার যখন খুব রিকোয়েস্ট করতেছিল যে আমার ছেলেটা আপনি রেখে দেন, পারবেন, বলছেন না না, আপনাদের বাংলাদেশ থেকে একজন লোক আসছিল, তার জন্য আমার ভার্সিটি মামলা খাইছে, আমি এটা মামলা এখনও ইন্ডিয়ান কালচার সেন্টারের মামলা চলে, আমি এখনও পর্যন্ত এটা সমাধান আমরা করতে পারি না, যার কারণে আমাদের দেশ থেকে ওরা আসলে স্কলারশিপ দিচ্ছে না। তো সেটা ভিন্ন 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 বিষয়। কিন্তু উনি আমাকে যেই তথ্যটা দিল যে তুমি কি উর্দু জানো, আমি বললাম যে না, আমি তো তখনও পর্যন্ত আমি উর্দু জানি না, 2012 সালের দিকে আমি তখন শিখতেছি, কিন্তু আমি জানি না, যেহেতু আমি বলছি আমি জানি না। কয় তুমি তাহলে তো ইউনানি সায়েন্স পড়ার কোনো যুক্তি নাই তোমার। কেন? ওনার কথা হচ্ছে যদি তুমি উর্দু না জানো তো তুমি হচ্ছে একজন অন্ধ ইউনানি চিকিৎসক। কারণ তুমি বই পড়ো নাই, বইয়ের ভিতর বিচারণ করো নাই, লোকমুখে শুনে শুনে এই লোকবিদ্যা দিয়ে তো ইউনানি হবে না। তোমার ফিলোসোফাররা, তোমার সায়েন্টিস্টরা তোমার জন্য কী রেখে গেছে এটাকে দেখো, আমার দেশে আসার আগে এটা কমপ্লিট করো। তো যাই হোক, ওই আসার পর থেকে আমি তখন শাহজাহানে, তখন আমি আমার যতটুকু মনে পড়ে 4 ঘন্টা ঘুম ছাড়া আমার জীবনে আর কোনো অপশন ছিল না। দিন রাত 24 ঘন্টা কলেজে যেতাম, ক্লাসের পর আমি আমার বই নিয়ে বসে থাকতাম। 4টা বছর লাগছে উর্দু শিখতে আমার। আমি তো আসলে জেনারেল লাইনের একটা ছেলে ছিলাম। তো এরপর আমি প্রায় অন্যভাবে নিয়েন না কথাটাকে, আমার তখন তৃষ্ণার লেভেলটা অন্য লেভেলে ছিল। কি আছে আল কানুন ভিত্তিবির ভিতরে আমি যদি দেখতেই না পারলাম ইউনানি সায়েন্সের সাথে আমার সম্পর্ক কোথায়, এই সম্পর্ক আমার কাছে ভ্যালুলেস। সর্বোচ্চ যেটা চিকিৎসা বিজ্ঞানের বাইবেল, আমার সেক্টরের বই আমি জানবো না, তখন মানে পাগলামি থাকে অনেকের। আমি প্রায় হিসাব করতে গেলে হিউজ পরিমাণ বই, প্রায় শখানেক বই আমি ইন্ডিয়া পাকিস্তান থেকে কালেক্ট করছি তখন। তো আমি 12 বছর পর্যন্ত তখন এগুলোর ভিতরে বিচরণ করছি, একটাই কারণ, আমাকে জানতে হবে আসলে ইউনানি সায়েন্সটাতে কী আছে। মানুষের অনেক অতীত থাকে, হিস্ট্রি থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখছি প্রতিটা ডিজিজের ক্ষেত্রে একটা জায়গায় ধরা, সেটা হচ্ছে আমার ডায়াগনোসিস। যদি আমার ডায়াগনোসিস লেভেল কোনো কারণে দুর্বল হয়, আমার এই সায়েন্সে বিচরণ করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, এবং আমার উচিত না। মানুষের সাথে এক ধরনের প্রতারণা হয়। যেমন আমরা যদি এখন একটা কোটেশন নিয়ে আগাই যে আমার এই চর্মরোগের ক্ষেত্রে আমার কালারটা কেমন, অনেক দাউদ নিয়ে অনেকে আসে, অনেক কিছু নিয়ে আসে। তো এটার কালার যদি হয় কালো, তখন বুঝতে হবে যে আমার এখানে কি অ্যাট দ্য 11th আওয়ার একদম ফিনিশিংয়ে গিয়া কি সওদার বিকৃতি আলামত আছে। যদি সেটা শুষ্ক হয় তো সেখানে শুষ্কতার আলামত আছে, এবং শুষ্কতার আলামত যদি মাদ্যাগত হয় সেখানে বিকৃত সওদার আলামত পাওয়া যাবে। আর যদি সেটা হয় লালচে, তখন আপনাকে ধরে নিতে হবে যে এইখানে আমাদের দামের বিকৃতি, অর্থাৎ রক্তের বিকৃতির আলামত। যদিও রক্তের বিকৃতি নিয়ে অনেকগুলা মতভেদ আছে। রক্তের বিকৃতি মানে হচ্ছে সওদার বিকৃতি, সফরার বিকৃতি, বলগমের বিকৃতি, সামষ্টিক রূপ দিয়েই রক্তের বিকৃতি। তো সেই ক্ষেত্রে রক্ত আমাদের একটা আখলাতের একটা অংশ, আমাদের এটা রাখতে হয়। এখন এটা যদি লালও না হয়, কালোও না হয়, দেখবেন অনেকের চুলকানির পর চামড়াটা সাদা থাকে এবং তার সিভিয়ারিটি কম থাকে, চুলকানির মাত্রা কম থাকে, তখন সেটা হচ্ছে বলগমের বিকৃতি। এটা হচ্ছে একটা অপশন আখলাতগত বা মাদ্যাগত। এবার আপনি যদি আসেন সুয়েমেজাজ সাজসের দিকে, স্যার একটু আগে বলে গেছে যে সুয়েমেজাজ সাজস হচ্ছে পদার্থহীন একটা বিকৃতি। বাট এই বিকৃতি আমরা শুধু যত কথা বলি, যত আলোচনা করি, সব কিছু আমাদের দেহকেন্দ্রিক, বডি ফ্লুইড কেন্দ্রিক। বাট এটা আমাদের মাথায় নিতে হবে যে এই বিকৃতি, সুয়েমেজাজ সাজসের বিকৃতি শুধু বডির মধ্যে না, সেটা রুহের মধ্যে হয়। রুহের বিকৃতিতে প্রায় আমাদের বডির যত রোগ, তার আমার হিসাব মতে প্রায় 50%-এর উপরে রোগ রুহের বিকৃতিতেই হয়। রুহের উপর অ্যাটাকটা আগে হয়, পরবর্তীতে গিয়ে কিন্তু আখলাতের উপর অ্যাটাক হয় এই সুয়েমেজাজের বিকৃতির ক্ষেত্রে, সুয়েমেজাজ সাজসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই যে ধরেন আমাদের ইনসমনিয়া, স্যার একটু আগে বলে গেছে, ইনসমনিয়াটা আসলে কিসের রোগ? আমাদের দেমাগের রোগ। ইনসমনিয়া আমাদের দেমাগের রোগ? ইম্পসিবল, আমি ডকুমেন্ট শো করবো। ইনসমনিয়া দেমাগের রোগ না। ইনসমনিয়া হচ্ছে আমাদের কলবের রোগ। আমি পাঠ্য বইয়ে যা দেওয়া আছে তাই। যখন শুষ্কতার লেভেল বেড়ে যাবে, তখন সেই ক্ষেত্রে আমাদের রুহগুলো শুষ্ক হয়ে যাবে। রুহের উৎপত্তি কোথায়? কল্প। ওইখান থেকে যখন রুহের বিকৃতি ঘটবে, যখন রুহ শুষ্ক হয়ে যাবে, এটা সার্কুলেশন যখন
প্রতিটা জায়গায় জায়গায় যাবে, প্রত্যেকটা জায়গায় প্রভাব পড়বে। ব্রেনের প্রভাবটা আমরা ইনসমনিয়া হিসাবে দেখি, অন্য জায়গার প্রভাবটা আমাদের চোখে পড়ে কম, কিন্তু এইটার উৎপত্তি হচ্ছে হার্টে। আচ্ছা, এখন আমাদেরকে কনফিডেন্স লেভেল আরেকটু ডেভেলপ করতে হবে। ডেভেলপটা কীরকম, যে আমরা এখন না ওই বিশেষ করে আপনার আমি এটা রেসপেক্ট করি, আমাদের বিশেষ করে ব্যাচেলার ডিগ্রি যারা, তারা আমাদের সেক্টরের উপর একটু কনফিডেন্স লেভেল একটু তুলনামূলক কম থাকে। আপনারা যেমন আমাদের পেতিতেই মোটামুটি সবাই প্রেসক্রাইব করে, আমাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফেক্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কনফিডেন্স লেভেলটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের এই জটিলতাটা হয় না। তো সেটা ডেভেলপ করতে গেলে আমাদের এইটার উপর কিছু ওয়ার্কশপ করা দরকার, যে আমার সায়েন্স কেন বেটার অন্য সায়েন্স থেকে, এটা আমাকে ভিজিবল করতে হবে। যখন আমি এটা বাস্তবে প্রমাণ করতে পারবো, তখন কিন্তু অনেকের নজর, অনেকের দৃষ্টিভঙ্গি, অনেকের কর্মপদ্ধতি, অনেকের জীবনযাত্রা চেঞ্জ হয়ে যাবে। জীবনযাত্রা, আমি আমার ব্যক্তিগত রোগের ক্ষেত্রে তখন আর অ্যালোপ্যাথি ওষুধ, সিনথেটিক মেডিসিন আমি নিব না। আমারটা যেহেতু বেটার, আমি যেহেতু প্রয়োগ করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাকে যেই পদ্ধতিগুলো এখানে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এটার আলোকে যদি আমি আলোচনা করি, আমার ধারণা আমার 1 বছর লাগবে, আমার লাগবে। কারণ আমি কোনো ডিজিজ, আপনি ধরেই নেন 10টা ক্লাস লাগবে আমার, কারণ এইটার ফার্মাকোলজি আমি আপনাকে প্যাথোজেনেসিস বুঝাইলাম না। প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে যদি আমি প্যাথোজেনেসিসটা না বলতে পারি, যে আমার আখলাতের বিকৃতিতে রোগটা কীভাবে হইলো, রোগ হয়ে গেল আমি চিকিৎসা দিয়ে দিলাম, না, আপনি চিকিৎসক, আপনাকে জানতে হবে রোগটা হইলো কীভাবে। ওইটা যদি আমি ফোকাস করতে না পারি, আমার এই ওষুধ দেওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা। আমাকে আগে আমার ফিলোসফিতে ঢুকতে হবে। তো তার আগে ঢুকতে হবে কোথায়? ব্যক্তির টেম্পারমেন্টে। আমরা বুকে হাত দিয়া কয়জন বলতে পারি যে এই ব্যক্তির টেম্পারমেন্ট, আমি নিশ্চিত তার টেম্পারমেন্ট এইটা, তাও আবার এক দেখাতে। আমি তো আমার টেম্পারমেন্ট আমি যদি বলতে যাই, অনেক চিকিৎসক আছে তার টেম্পারমেন্ট বলতে গেলে সে হিমশিম খায়। তো তার মেজাজ যদি সে বলতে না পারে, রোগীর মেজাজ কীভাবে বলবে? সে তাকে জন্মের পর থেকে দেখতেছে, চিনতেছে, এখন তাকে জিজ্ঞেস করলে সেই একটা সন্দেহ, একটা প্রশ্নবোধক রাখে, আমার কি এটা? আমি বহু ডাক্তারের সাথে কথা বলছি, আমাদের সবার প্রশ্ন এটা, আমি তো নিশ্চিত হতে পারতেছি না। তো আপনি যদি আপনারটা নিশ্চিত না হতে পারেন, আপনার একটা রুগীকে এক দেখাতে 2-4 মিনিট 5 মিনিট সর্বোচ্চ সময় পাবেন, আপনি নিশ্চিত কীভাবে হবেন? তো সেই ক্ষেত্রে আমাদের ইউনানি সায়েন্স বুঝতে গেলে সবার আগে আমাদের ফোকাস করতে হয় টেম্পারমেন্টের উপর, ব্যক্তির টেম্পারমেন্টের উপর। ব্যক্তির টেম্পারমেন্টের সাথে রোগের সম্পর্ক অনেক বেশি। আপনি যদি সৌদাবি ব্যক্তি হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে দামাবি ডিজিজের মাত্রা কম হবে, এটাই স্বাভাবিক। আপনার ক্ষেত্রে ওই প্রকৃতিতে, উষ্ণ আর্দ্র প্রকৃতিতে রোগ কম হবে, এটাই স্বাভাবিক। আপনার ক্ষেত্রে উষ্ণ আর্দ্রতার বিকৃতি কম হবে, এটাই স্বাভাবিক। আপনার ক্ষেত্রে শীতল শুষ্কতার বিকৃতি বেশি হবে। আপনি যাই করেন না কেন, আপনার 11th আওয়ারে গিয়ে আপনার বডিতে ওইটাই অ্যাবজর্ব হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ব্যক্তির টেম্পারমেন্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আমার কাছে একটা রুগী এসে বসলো, যে তার হঠাৎ করে দেখলাম আমি, যে তার এখানে যে চর্মরোগটা হয়েছে, এই চর্মরোগটার কারণ হিসেবে, আসবাব হিসাবে আমি দেখলাম তার কি সৌদার বিকৃতি আছে। এখন আমাকে খুঁজে বের করতে হবে ব্যক্তিটা কি। যদি ব্যক্তি দামাবি হয়, তার, আমি যেটা কাজ করতে গিয়ে যেটা দেখছি, যদি ব্যক্তি দামাবি হয়, তাহলে দেখবেন তার খাদ্যাভ্যাসটা তাকে খেয়ে ফেলছে। সে সবসময় ওই খাবারগুলো বেশি খায়, যার কারণে তার বডিতে, তো দামাবি ব্যক্তির ক্ষেত্রে এইটা সচরাচর হবে না, এটাই স্বাভাবিক। সে দামাবি, পুরো সৌদার উল্টা তার টেম্পারমেন্ট, কিন্তু সেই খাবারগুলো যেটা খাচ্ছে সেটা হচ্ছে তার উষ্ণ এবং এট দ্য 11th আওয়ারে গিয়া তার যেই মানে আমাদের আখলাটটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সৌদাবি, শীতল এবং শুষ্ক। যেমন আমরা স্পাইসি ফুড খাই, ভাজা পোড়া খাই, ওদের খাদ্যাভ্যাসগুলো এরকম। তো এখন যদি একটা মানুষ তার দামাবি যদি আমি সন্দেহ করে থাকি, তার খাদ্যাভ্যাসে আমি যতক্ষণ পরিবর্তন না আনবো, ততক্ষণ পর্যন্ত তার এই চর্মরোগের চিকিৎসা করা আমার জন্য একটা ভুল। এমনও হতে পারে, আপনি যদি তাকে বুঝে যান যে সে দামাবি কনফার্ম, তার খাদ্য তালিকা থেকে যদি এই খাবারগুলো বন্ধ করে দেন, দেখবেন তার বডির যে অটো ইমিউন যে একটা প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়ার মাধ্যমে তার বডি থেকে অটোমেটিক ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ হতে থাকবে, সে সুস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। সেই ক্ষেত্রে বেশি কিছু করতে হয় না, একটা ওয়েনমেন্ট দিয়ে দিলেই হয়, আর তাকে একটু এক্সারসাইজ করতে বললে হয়, যেটা আমাদের আছে, রিয়াজাত করতে হয়। বিভিন্ন একটু প্রক্রিয়া নিলে কিন্তু, ওষুধ ছাড়া আমাদের যে চিকিৎসা পদ্ধতি, এটা কিন্তু ওষুধ নির্ভর না। আসলে এটা আমরা ওষুধ নির্ভর করে ফেলছি না জানার কারণে, যে এই রোগের জন্য আসছে, এই প্রেসক্রিপশনটা করে দিলাম। আরে প্রেসক্রিপশন তো ওষুধের চেয়ে বেশি হবে আমার কথায়, আমার জ্ঞানের আলোকে, তাকে যদি আমি সাজেস্ট করতে না পারি, তার এই রোগটা তো আবার রিপিট আসবে। এটা তো ইউনানি চিকিৎসা না। কিন্তু ইউনানি চিকিৎসা বলতে আমরা আজকে ওইটাকেই বুঝি, যেটা প্রেসক্রিপশন নির্ভর হয়ে গেছি আমরা। না, আসলে এটা ইউনানি চিকিৎসা না। ইউনানি চিকিৎসা যদি আমাদের শিখতে হয়, আমাদের মূলত ব্যক্তিটাকে আগে বুঝতে হবে এবং এক দেখাতে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন? দেখেন,
টেম্পারমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের মন্তব্য আছে, কিন্তু হাজার মন্তব্যের পর কিছু মন্তব্য আপনার থাকতে হবে যেটা আপনি কোট করতে পারবেন। যেমন আমাদের যে বইটা আমরা সাধারণত পড়ি, বাংলা যে বইটা আছে, আমাদের শ্রদ্ধেয় হাকিম হাফেজ আজিজুল ইসলামের একটা বই আছে, যে বইটা অত্যন্ত সমৃদ্ধ একটা বই, অত্যন্ত সমৃদ্ধ। এই জন্য বলতেছি যে বইটার মধ্যে আপনি যখন উর্দু বইগুলো পড়বেন, কুল্লিয়াতে তিবের উপর দেখবেন অনেক অংশ সারাংশ এই বইটার ভিতর নিয়ে আসা হয়েছে, এবং ওইটা ওনার অনেক দিনের দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফসল আসলে। বাট ওনার এই বইটার ভিতরে প্যাথোলজিটাকে, এটা মূলত ফিজিওলজিটাকে কী করা হয়েছে, মাহিয়াতুল আমরাজকে এখানে খুব বেশি পরিমাণ অ্যাবজর্ব করানো সম্ভব হয় না, কারণ ইয়াটা আলাদা। তো আমরা কিন্তু সেই দিকে ফোকাস করতে পারবো না এই বইটা দিয়ে। যেমন আপনি ধরেন একটা রুগীর ক্ষেত্রে আমরা 10টা পয়েন্ট জানি টেম্পারমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে। আমি কেন টেম্পারমেন্টের উপর গুরুত্ব দিচ্ছি আপনারা বুঝতে পারবেন, আশা করি আমার কথাও কিছুটা বোঝা যাচ্ছে যে টেম্পারমেন্ট ছাড়া কোনো ধরনের চিকিৎসাতে যাওয়া যাবে না। তো এই চর্মরোগের যতগুলো প্রশ্ন আছে, আপনি যখন ব্যক্তির টেম্পারমেন্ট বুঝে যাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লাগবে আপনার 5 মিনিট করে, আপনি নিজেই উত্তর খুঁজে খুঁজে পাবেন যখন টেম্পারমেন্টটা বুঝে যাবেন। তো ওই 10টা পয়েন্টে কী কী দেওয়া আছে, স্পর্শ করতে হবে, ব্যক্তির গঠন দেখতে হবে, তার চুলের গঠন দেখতে হবে, তার ও যেই পয়েন্টগুলো আছে দেখেন, প্রতিটা পয়েন্ট একটা একটা করে পয়েন্ট বলেন, আমি পয়েন্টের ভিতরে একটা করে আপনাকে কন্ট্রোভার্সি দেখাই যে আপনি টেম্পারমেন্ট পর্যন্ত যেতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম টেম্পারমেন্ট পর্যন্ত যেতে পারবেন না, এটা দিয়ে আপনি টেম্পারমেন্ট নির্ণয় করতে এখন পারবেন না, কারণ ওই পয়েন্টগুলো যেই জায়গা থেকে আপনাকে রেডি করে দেওয়া হয়েছে এই পরিবেশ সেটা না, আবহাওয়াগত, খাদ্যাভ্যাসগত, লাইফস্টাইল জনিত কারণে এটার সাথে আপনি পুরোপুরি মিলাইতে এখন পারবেন না। সুতরাং ওই গদবাধা নিয়মে আপনাকে আগানোর আগে আরও কিছু জিনিস আপনাকে মাথায় নিতে হবে। যেমন একটা ব্যক্তির ধরেন গায়ের গঠন, তার টোটাল সফরাবি, তার মানসিক অবস্থাও সফরাবি, কিছু বললে সে খেপে যায়, তার রিঅ্যাক্টের পাওয়ার বেশি, তার শারীরিক গঠনও দেখা যাচ্ছে যে অনেকটা হালকা পাতলা, কিন্তু এই ব্যক্তি আপনি নিশ্চিত কিভাবে হন যে এই ব্যক্তি সফরাবি? তার স্ট্রাকচার দেখে, তার আচরণ দেখে। আমি যদি বলি ব্যক্তিরা দামাবি, এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন কীভাবে সে দামাবি। দেখেন, যখন আপনি এটার এই মেকানিজমটা বুঝে যাবেন, তখন আপনার মধ্যে প্রশ্নগুলো আসবে। যেমন এই ব্যক্তি যদি দীর্ঘদিন প্রোটিন ইউরিয়াতে ভোগে, প্রস্রাবের সাথে যদি তার প্রোটিন অ্যালবুমিন পাস করে, অথবা তার বডিতে যদি প্রোটিনের লেভেল, লিভার যে কোনো ডিসফাংশনের কারণে তার যদি প্রোটিনের লেভেল কমে যায়, উৎপাদন কম হয়, অথবা সে যদি এই প্রোটিন জাতীয় খাবারগুলো দীর্ঘদিন না নেয়, ইনটেক না করে, তখন তার বডিতে প্রোটিনের ঘাটতি হবে। আর প্রোটিনের ঘাটতি হওয়ার সাথে সাথে তার মাসল স্ট্রাকচারটা কী হবে, ধীরে ধীরে পুয়ার হয়ে যাবে, ওই হেলদি স্ট্রাকচার থাকবে না। দামাবির স্ট্রাকচার তো অলওয়েজ হেলদি, মানে আল্লাহ পাকের দেওয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে দামাবি ব্যক্তি, যার শারীরিক গঠন দেখার মতো। তার দিকে একবার তাকানোর পর যে কোনো মানুষ তার দিকে দ্বিতীয়বার তাকাইতে চাইবে, আল্লাহ এত সুন্দর করে তাকে বানাইছে। বাট তার লাইফস্টাইল, তার খাদ্যাভ্যাস, তার দীর্ঘদিনের রোগ, যেমন কোনো দামাবি ব্যক্তি যদি কোনো হোমা মুজমেন্ট, যদি তার দীর্ঘদিন যদি তার জ্বরের কোনো আলামত থাকে, অর্থাৎ তার ভিতরে যে কোনো একটা ক্রনিক ডিজিজ তাকে দীর্ঘদিন ভোগাচ্ছে, এই যে একটা ধরে আগান বুঝতে সহজ হবে, যদি প্রোটিন ইউরিয়া হয়, তো সেই ক্ষেত্রে কী হবে, তার প্রোটিন পাস করতেছে, প্রোটিন পাস করার পর আমাদের স্কিনের যে গঠন, এই গঠনের ভিতরে কিন্তু প্রোটিন একটা অংশ, তখন স্কিনের গঠন অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। এখানে চামড়া খসখসে হয়ে যাবে। দামাবির টেম্পারমেন্ট অনুযায়ী তার চামড়া হওয়ার কথা ছিল কি উষ্ণ এবং আর্দ্র, সবচেয়ে সুন্দর, মোলায়েম, মসৃণ। বাট তার যখন প্রোটিনের ঘাটতি হচ্ছে, আর প্রোটিন যদি বডিতে না থাকে, আপনার একটা মেকানিজম জানেন কিনা আমার জানা নাই, আমি তাও বলি। প্রোটিন হচ্ছে আপনার এক গ্লাস পানি নিলেন, পানির ভিতরে যদি আপনি এক গ্লাসটাকে যদি কটা ফুটা করে দেন, পানি ঢালবেন, পানিগুলো সরে যাবে। বাট তুলা যদি দিয়ে দেন, ওই তুলার কারণে কিছু পানি ভিতরে আটকা পড়বে, সব পানি কিন্তু বের হবে না। আমাদের রক্তনালীর ভিতরে প্রোটিন কিন্তু সেম কাজটা করে। দেখবেন যখন রক্তের প্রোটিনের মাত্রা কমে যায়, পানি ইদিমা তৈরি হয়, হাত পা ফুলে যায়। এটার মেকানিজম হচ্ছে এটা, যদি আপনার ওই পানিটা যদি রক্তনালীর ভিতরে আপনাকে রাখতে হয়, আপনাকে পর্যাপ্ত পরিমাণ রক্তের ভিতরে প্রোটিন উপাদান থাকতে হবে। তো সেই ক্ষেত্রে যদি তার প্রোটিন চলে যাচ্ছে, তার ফ্লুইড লস হবে, তার রক্তে ফ্লুইডের মাত্রা দিন দিন কমবে। তো এই যে তার দেখেন শুষ্কতা ডেভেলপ হচ্ছে, তো এই শুষ্কতা তখন তার অ্যাটাক করবে কোথায়, ব্রেনে করবে না, কারণ ব্রেনের টেম্পারমেন্টের উল্টা হচ্ছে তার এইটা। তখন তার আচরণগত কিছু পরিবর্তন হবে না, শুষ্কতা ডেভেলপ হলে তার প্রতিটা আচরণে পরিবর্তন হবে এবং তার স্ট্রাকচারে পরিবর্তন হবে। তার যেই মসৃণতা ছিল ত্বকের, সেটা নষ্ট হয়ে যাবে, খসখসে ভাব চলে আসবে। এবার আপনি কিভাবে বুঝলেন যে তার কোনো রোগের কারণে তার এই টেম্পারমেন্ট তৈরি হয় নাই? এই 10টা পয়েন্টের ভিতরে আপনি এটাকে কীভাবে প্রুভ করবেন? এই জন্য আপনাকে এইটার পাশাপাশি আপনার প্যাথোলজিটাও জানতে হবে যে কিভাবে বিকৃতি ঘটতে পারে। তো
তো প্রথম আসার পর রোগ বললো, এই রুগী বললো, আপনি এক দেখাতে বুঝে গেলেন যে তার এই টেম্পারমেন্ট ছিল, এই হয়ে গেছে, তার টেম্পারমেন্ট সফরা, এই জন্য তার সফরাবি ডিজিজগুলো হয়েছে। আপনাকে নিশ্চিত হইতে হবে। তো নিশ্চিত হইতে গেলে দেখেন, আমাদের ইউনানি সায়েন্সের যদি ডায়াগনোসিস বুঝতে হয় আপনাকে, আসবাব ও আলামত 10%, এটা দেখে আপনি কোনোদিন ডায়াগনোসিস করতে যাবেন না, হোঁচট খাবেন, পা পিছলে পড়ে যাবেন। আপনাকে নবস, বউল, বরাজ এই তিনটাকে কোট করতে হবে। কোট যতক্ষণ পর্যন্ত তিনটা আমরা কোট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ডায়াগনোসিসের কনফিডেন্স লেভেল পাবো না। কারণ নবস, বউল, বরাজ যেটা আমাদের তিনটা প্যারামিটার, প্রস্রাব, পায়খানা এবং নারীবিদ্যা, এই তিনটা জিনিস ছাড়া আপনি কখনোই কনফিডেন্স লেভেল শো করতে পারবেন না। আপনি নিজের কাছে হোঁচট খাবেন। এই রকম শত শত উদাহরণ আমি আপনাদের দিতে পারবো, যে একটা রোগ আপনি ডায়াগনোসিস করে ফেললেন যে তার এই ডিজিজটা হয়েছে, কিন্তু পরক্ষণে গিয়ে আপনি দেখবেন যে মিলতেছে না। এখন সেই ক্ষেত্রে জটিলতা কি হইতে পারে? অনেকগুলো জটিলতা হইতে পারে। তো আপনাকে এই জন্য প্রথমে আপনার ফোকাস করতে হবে কোথায়? এই তিনটা টুলসের উপর। নবস, বুল, বরাজ ক্ষেত্র আলাদা। আপনি নারীবিদ্যায় একটু আগে স্যার যে কথা বলে গেছে, নারীবিদ্যার ক্ষেত্রে যেই কোনো একিউট ডিজিজে নারীবিদ্যার আলামত পাওয়া খুব ডিফিকাল্ট হবে। এটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বেশি আসবে, কারণ নারীর গঠন, গতি চেঞ্জ হইতে একটা সময় লাগে। বাট একিউট ডিজিজের ক্ষেত্রে, বউল এবং বরাজের ক্ষেত্রে একদম সাথে সাথে আপনার প্রমাণ পেয়ে যাবেন। ওটা সময় নেবে না খুব বেশি। আমার কথাগুলো একটু নোট করেন, যদি প্রশ্ন থাকে আমাকে পরে বলবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে নারীবিদ্যার উপর সর্বোচ্চ ফোকাস দিতে হবে, যেটা আপনার ধরে নেন 70% আপনাকে এটার উপর দখল নিতে হবে। অন্যথায় আপনি আসবাব ও আলামত 10%, আমি তো বলেই দিলাম, আসবাব ও আলামত নিয়ে একজন যদি আমাকে প্রুভ করতে পারেন যে তার এই ডিজিজটা হয়েছে, আমি আপনাকে আমার জায়গা থেকে, হার্ট থেকে বড় ধরনের একটা থ্যাঙ্কস দেবো। তো পারবেন না, কারণ আসবাব ও আলামত হচ্ছে রুগী আপনার সামনে যখন রুগী ডিল করবেন, দেখবেন রুগীর হয় রুগী বুঝে বলে, না বুঝে বলে, অথবা মিথ্যা বলে। রুগীর তথ্যগুলো পরিপূর্ণ সত্য না। আপনি যখন রুগীকে একটু সময় বেশি দিবেন, দেখবেন তথ্যর ভিতর থেকে তথ্য বেরোচ্ছে। আইসা বলবো 1 মাস যাবত রোগ হয়েছে, আসলে 6 মাস। রুগী বলতেছে এখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুকাইলে চুলকায় না ভিজলে চুলকায়? রুগী ইন্টেনশনালি একটা উত্তর দিয়ে দিল, সেটা নিয়ে ভাবে নাই, কখনো চিন্তা করে নাই। আজান দিচ্ছে না, না আজানটা শেষ হোক। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আসলে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে নারীবিদ্যার উপর। যেমন একটা ব্যক্তি সফরাবি না দামাবি, এইটা বোঝার জন্য আপনি তার বাহ্যিক গঠনের চেয়ে বেশি হচ্ছে তার ইন্টারনাল। এখন একটা ব্যক্তি এমনও হইতে পারে তার খাদ্যাভ্যাসের কারণে উল্টাটা, যেমন একটা সফরাবি ব্যক্তি আবার কীভাবে আপনার দামাবি স্ট্রাকচারে চলে যেতে পারে। সে যদি নিয়মিত, আপনার ধরেন একটা ব্যক্তি নিয়মিত জিম করে, তার মাসল ডেভেলপ হয়ে যাবে, এবং সে তার খাদ্যাভ্যাসগুলো এরকম, সে হিউজ পরিমাণ খাবার খায়, খাদ্যাভ্যাসের কারণে তার কিছু পরিবর্তন আসবে। তার হাত পাগুলো দেখে মনে হবে অনেকটাই মাংসল আর কি, অনেকটাই তরতাজা আর কি, যেটা দামাবির ক্ষেত্রে স্ট্রাকচার, সফরাবির ক্ষেত্রেও সে খাদ্যাভ্যাসের কারণে এবং বিভিন্নভাবে সেটা ডেভেলপ করতে পারে। যদি তার ওয়েটটা বেড়ে যায়, সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট সাইন আছে, কোনো দিন পরিবর্তন করা যায় না। ওই জায়গাগুলো আপনাকে ফোকাস করতে হবে যে কীভাবে এটা আমি নিশ্চিত হতে পারি। তো দামাবির ক্ষেত্রে আপনি ধরেন একটা ব্যক্তিকে আপনি দামাবি না সফরাবি, এটা নিয়ে আমরা একটা কনফিউশনে থাকবো, স্বাভাবিক। বাট নারীর গতি নিয়ে আপনি যদি কাজ করেন, তখন দেখবেন এটাকে অনেক সহজভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কিভাবে? সফরাবিদের বডিতে সাধারণত টেম্পারমেন্ট হচ্ছে উষ্ণ, মানে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি উষ্ণতার দিক দিয়ে। তো উষ্ণতা নারীর গতিকে কী করে? লম্বা করে, বড় করে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। উষ্ণতা নারীর গতিকে দীর্ঘ করে, লম্বা করে। তো সেই ক্ষেত্রে তার নারীর গতি ডেফিনেটলি আপনি দেখবেন যে 3 আঙ্গুলের উপরে চলে যাবে। বাট দামাবিও কিন্তু উষ্ণ। তার সাথে দেখেন আমাদের মূল টেম্পারমেন্ট দুইটা, উষ্ণ এবং শীতল, দুইটা হচ্ছে সহযোগী, আর্দ্র এবং শুষ্ক। এই সফরার ক্ষেত্রে যখন এই সফরাবির ক্ষেত্রে যখন এইটা শুষ্কতা থাকে, তখন কি করে? এই নারীর গতিটাকে লম্বা করে। শুষ্কতা নারীর গতিকে লম্বা করে। অতিরিক্ত শুষ্কতা হলে একটা অন্য সুই মেজাজের দিকে গেলে ঝামেলা, সেটা এখন যাচ্ছি না। নর্মালি আপনি দামাবি না সফরাবি যদি আইডেন্টিফাই করতে চান, সেটা একটা লেভেল পর্যন্ত। নর্মালি সফরার যে শুষ্কতা, এটা তার সাথে কি
ন্যাচারালি কোট করা থাকে, এটা অস্বাভাবিক না। সফরাবি ব্যক্তি কি অস্বাভাবিক? অস্বাভাবিক না, সফরা কিন্তু একটা স্বাভাবিক টেম্পারমেন্ট। তো এই স্বাভাবিকের মধ্যে যখন শুষ্কতা থাকবে তখন এটা নারীর গতিকে লম্বা করবে, বাট আর্দ্রতা নারীর গতিকে আবার ছোট করে। এখন যদি এটার ব্যাখ্যা বিভিন্নভাবে, আমি তো আসলে মূলত আমি ব্যাখ্যা ছাড়া কোনো কিছু আমিও বুঝতে খুব একটা না। যেমন ধরেন আপনি পানির ঢেউ যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ছোট 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 ছোটোভাবে যাবে, কিন্তু আপনি যখন একটা বাঁশের একটা কঞ্চির একটা লম্বা কিছুর এই পাশ নাড়া দিবেন ওই পাশে নড়বে, এটা হচ্ছে তার শুষ্কতার আলামত। আর যদি এটা রশি হইতো এই পাশ নাড়া দিলে এই নাড়াটা ওই পর্যন্ত যাইতো না, এটা আর্দ্রতার আলামত, অর্থাৎ সে নমনীয়। যখন শুষ্ক হয়ে যাবে তখন এইটার নাড়াটা আপনি ওই পর্যন্ত অনুভব করবেন, ঠিক নারীর গতিটা এরকম লম্বা হয়ে যাবে যখন শুষ্কতা থাকবে। আর যখন শুষ্কতা থাকবে না, যখন আর্দ্রতা চলে আসবে তখন এটা ধীরে ধীরে ছোট হয়ে যাবে। তো আপনি কিন্তু যদি বুঝে যান, নারীবিদ্যা নিয়ে যদি কাজ করেন, এইটা ধরাটা খুবই সহজ, প্র্যাকটিক্যালি আমাদের দেখানো উচিত। এই জন্য ওয়ার্কশপগুলো করা উচিত এইভাবে, আমাদের প্র্যাকটিক্যাল নলেজ নিতেই হবে। এইটা ছাড়া ইউনানি চিকিৎসার 80% সফলতা প্র্যাকটিক্যালের উপর, থিওরির উপর আপনি 20% পাবেন। ওই থিওরিটা প্র্যাকটিক্যালটাই আপনাকে তৈরি করবে। তো একটা গেল আপনার। সেম আপনি যদি এখন ধরেন এরকম অনেক উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে হবে যে নারীবিদ্যা কেন আমার জন্য জরুরি। নারীবিদ্যার ক্ষেত্রে অনেক ছন্দপতন আছে, সেগুলোতে আমি যাচ্ছি না, আমি নর্মালটার ভিতরে থাকলাম। একটা নর্মাল ব্যক্তির ক্ষেত্রে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন যে সে কোন টেম্পারমেন্টের, এটা আমার জন্য অত্যন্ত জরুরি অ্যাবনর্মালে যাওয়ার আগে। তো এই অ্যাবনর্মালে যাওয়ার আগে আপনাকে এই নারীর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, নারীবিদ্যার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন চর্মরোগ নিয়ে কাজ করবেন তখন আপনাকে ব্যক্তির টেম্পারমেন্টের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই ব্যক্তির টেম্পারমেন্ট বর্তমানে কি। এখন একটা প্রশ্ন আসে, অতীতের টেম্পারমেন্টের সাথে বর্তমানে সম্পর্ক নাও থাকতে পারে। খুবই একটা জেন্টাল কোশ্চেন, যে অতীতে এক ব্যক্তি এমন ছিল, সে রোগের কারণে, খাদ্যাভ্যাসের কারণে, লাইফস্টাইলের কারণে, বিভিন্ন পরিবেশগত কারণে তার টেম্পারমেন্ট চেঞ্জ হয়ে আরেকটা হয়ে যেতে পারে। এটা অসম্ভব না, কারণ আমরা বয়সভিত্তিক টেম্পারমেন্ট যখন পড়ি তখন কিন্তু দেখি এই বয়সভিত্তিক টেম্পারমেন্টের একটা পরিবর্তন হয় না? তো সেই ক্ষেত্রে এই যে পরিবর্তনটা হচ্ছে এটা কিন্তু অস্বাভাবিক না। কেউ বলতে পারবেন আমি সফরাবি, আজীবন সফরাবি থাকবো। আমার ভিতরে যদি দগ্ধতার মাত্রা বেশি থাকে, আমার ভিতরে যদি সওদার উৎপাদনের মাত্রা বেশি থাকে, ধীরে ধীরে আমার রুহের শক্তি কমে যাবে। মূলত আমরা কে কোন টেম্পারমেন্ট সেটা নির্ধারণ করে কিন্তু ফাইনালি রুহের আচরণ, আমাদের নিয়ন্ত্রণ করে, আখলাত আমাদের নিয়ন্ত্রণ করে না। ফাইনালি রোগের মূল কারণ হচ্ছে এটা যদি আপনি ব্যাখ্যায় যান আপনি এটা মজা পাবেন, কারণ রুহের জগৎটা অত্যন্ত বিস্তৃত এবং খুবই সমৃদ্ধ। এই যে ধরেন আমরা এতগুলো কথা বলতেছি না, এই মূল ক্লাসটা আসলে এইভাবে হওয়া উচিত না আমার মতে। কেন দেখেন, আমার থিওরিটা দেখেন, এইখান থেকে আলাদা করে ফেলতে হবে কে কোন টেম্পারমেন্টের ব্যক্তি, তাকে ওই ক্লাসে ঢুকাইতে হবে, কারণ বোঝানোর ধরনটা আলাদা হবে। সফরাবি যে ব্যক্তি সে চাইবো আরও বোঝার জন্য, আরও বোঝার কিউরিসিটি শেষ নেই। একটা বলগমী ব্যক্তি বলবো এত কথা বলার কি আছে, কথা কম বলতে হয়। তো দুইটাতে একসাথে মিলবে না, কারণ তার ওই লেভেলটাই একটু ন্যাচারালি একটু দুর্বল। এখন ওই জায়গাতে আপনি যখন দুইটাকে একসাথে মিশাবেন পেস লেগে যাব। এই জন্য এইটা অত্যন্ত কঠিন কাজ, এটা এখনই আমাদের পক্ষে সম্ভব না। আমরা যখন ইউনানি সায়েন্সটাকে নিজের মতো করে সাজাতে পারবো, এটাকে আরও বড় করতে পারবো, তখন আমরা ফর্ম ফিল আপ করার সময় লিখে দিব আইডেন্টিফাই করে দেন আপনি কোন টেম্পারমেন্টের, তাইলে আপনার জন্য ওই বেস্টটা। কারণ আপনার বোঝার জন্য তখন আমি ওই বলগমি টেম্পারমেন্ট দিয়ে তাকে বুঝাবো, সে খুব মজা পাবে। আবার আমি যখন একটা দামাবি লোককে বুঝাবো, সে দামাবি দিয়ে বুঝাবো, তখন সে মজা পাবে। বোঝানোর ধরনটা আলাদা হইতে হবে। এবং এই একটা জায়গায় যদি আমরা ফোকাস করতে পারি, টেম্পারমেন্টের জায়গাটাতে ফোকাস করতে পারি, নট অনলি ট্রিটমেন্ট, যেই কোনো কাজ, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, মানুষের সাথে চলাফেরা, আপনার জীবনের কোনো কিছু আটকাবে না। আপনি একটা পারফেক্ট ব্যক্তিতে পরিণত হবেন। শুধু চিকিৎসা বিজ্ঞান, ইউনানি সায়েন্স এটা না, ইউনানি একটা ফিলোসফি, অনেক বড় জগৎ। আপনি এইখানে যেই কোনো জগৎকে, সাইকোলজি আনেন এর সামনে পারবে না, আপনি এই অ্যাস্ট্রোলজি আনেন এর সামনে কুলাবেই না। শুধু আপনাকে জানতে হবে টেম্পারমেন্টের একদম সূক্ষ্মভাবে। এটা সহজভাবে শেখার কোনো পদ্ধতিই নাই আসলে, এটাকে বাঁকাতেরাভাবেই শিখতে হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে এই যে ধরেন আপনার এইখানে একটা প্রশ্ন আসছে দেখলাম, দাউদ সালাদ পড়ে যায় না চুল। এই যে দেখেন, এখন আমি যদি এটাকে পড়াইতে যাই, আমি আপনাকে প্রশ্ন করব চুল হয় কেন, চুলটা গজায় কীভাবে, সেটা আমাকে আগে জানতে হবে। কেন বাচ্চাদের তো দাড়ি মোছ থাকে না, ওদের গায়ের লোম বড় থাকে না, তো বড় হওয়ার সাথে সাথে এগুলো বড় হয় কেন? নিশ্চয়ই এটার ভিতরে কোনো মেকানিজম আছে। আপনি মেকানিজমে যান, দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে। ইউনানি সায়েন্সটা আপনার কাছে একটা ভালোবাসার, একটা আবেগের জায়গায় পরিণত হবে। কিভাবে হয় লোম? দেখবেন যেখানে লোমকূপ নাই সেখানে লোম হয় না। হয় কখনো হাতের তালুতে কখনো লোম হয়? যেখানে লোমকূপ আছে ওইখান দিয়ে একটা লোম গজায় ভবিষ্যতে। আবার অনেকের দেখবেন বডি ভালো করে খেয়াল করবেন, লোমকূপ আছে লোম নাই। কেন নাই?
আল্লাহ তাকে লোমকূপ দিছে কিন্তু লোম হয় নাই, মাতৃগর্ভ থেকে সে লোমকূপ নিয়ে জন্মাইছে কিন্তু তার পরবর্তী লোম হয় নাই। এইগুলা প্রত্যেকটার ব্যাখ্যা আলাদা। তো আপনি যদি এটা না বোঝেন আপনার 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 বডিতে হেয়ার গ্রোথ কীভাবে হয়, আপনার বডিতে লোম কীভাবে হচ্ছে, আপনি ট্রিটমেন্ট করবেন কীভাবে? তো আপনাকে তো আমি বলে দিলাম এই রোগের এই বিশ্বস্ত একটা ফর্মুলা নিয়ে যাও, এটা দিয়ে খুব বেশি দূর আমরা যেতে পারবো না, আটকে যাব একটা জায়গায় গিয়ে, কিন্তু আমরা আটকে যাব। যেমন ধরেন সাধারণত যারা ছেলে, সবাই বুঝবো, ছেলেদের চেয়ে মেয়েরা এই জিনিসটা একটু ভালো বুঝে, যে আপনি যখন লোমকূপ তৈরি হয়, লোমকূপ তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি, টেম্পারমেন্টগত ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আপনি যখন কোনো একটা জিনিসকে, যেমন ভাত বসাই না আমরা, চুলায় ভাত বসাই না, এক হাঁড়ি চাল দিয়ে বসাইলাম, এবার প্রথমেই দেখবেন যে বলক আসতেছে, একটা পর্যায়ে পানি শুকাইতে 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 অনেকগুলো ছিদ্র হবে, দেখেন শেষ ফিনিশিংয়ে গিয়ে অনেকগুলো ছিদ্র হয় না? বাষ্প যেখান দিয়ে উড়ে যায়, হয় না? দেখেন নাই? এইটা হচ্ছে মেকানিজম, এটা হচ্ছে ফিলোসফি। আপনার বডিতে যখন আপনি এই পরিমাণ হার্ডওয়ার্ক করবেন, বয়স বাড়ার সাথে সাথে যখন আপনি হার্ডওয়ার্কের মাত্রা বাড়াই দিচ্ছেন, অথবা আপনার মাতৃগর্ভে যখন আপনার টেম্পারমেন্ট নির্ধারণ হয়েছে, ওই টেম্পারমেন্ট আপনার বডির যদি বলগমী হয়ে থাকে, দেখবেন আপনার বডিতে লোমকূপের মাত্রাই কম, অর্থাৎ মাতৃগর্ভ থেকে আপনি নিয়ে আসছেন কম। আর যদি ওই সময় আপনার মাতৃগর্ভে যদি আপনার টেম্পারমেন্ট আপনি পেয়ে থাকেন সফরাবি, আপনি পেয়ে থাকেন দামাবি, তখন দেখবেন ওইখান থেকে আপনার লোমকূপগুলা জন্ম হবে। এরপর পরবর্তীতে আপনার লোমকূপ হবে কীভাবে? লোমের খাদ্য কী? চুলের খাদ্য কী? সওদা, উৎকৃষ্ট সওদা। যখন সওদার বিকৃতি ঘটবে তখন এই চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে, ও খাদ্য পাচ্ছে না। তো আমি যদি এটার নিউট্রিশন দিতে না পারি, তখন এটা আসবে কিভাবে? আমরা চুলের অনেক নিউট্রিশন ইদানিং দেখবেন বের হয়েছে বাজারে, আপনি খোঁজেন এগুলোর ভিতরে কী আছে। আলটিমেটলি আমরা মলিকুলার লেভেলে যাচ্ছি না, আমাদের যাওয়া উচিত, ওদের আগে আমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা যাইনি। আমরা আমাদের থিওরিটাই এখনও বুঝাইতে পারি না আমাদের লোককে। আমি মলিকুলার লেভেলে যাবো কীভাবে? মোটাটাই বোঝে না, চিকুনটা তো দূরের বিষয়। তো এখন যখন আপনি বয়স বাড়ার সাথে সাথে আপনি যখন হার্ডওয়ার্ক করা শুরু করেন, আপনি যখন খাদ্যাভ্যাসের পরিবর্তন আনেন, আপনি যখন হাড় মাংস চিবাই চিবাই খাওয়া শুরু করেন, তখন আপনার বডিতে কি হয়? উৎকৃষ্ট সওদার উৎপাদন বাড়ে। আর উৎকৃষ্ট সওদা ওই লোমগুলা যখন পায়, তখন সে দেখবেন ওই দুধ লোম থাকে মানুষের, ছোটো 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 ছোটো, ওইগুলা তখন বড় বড় হয়, খাদ্য পাচ্ছে, নিউট্রিশন পাচ্ছে, এই জন্য সে বড় হচ্ছে। যেই বাচ্চাটা হার্ডওয়ার্ক করে না, যেই বাচ্চাটা ঠিকমতো পরিশ্রম করে না, যার বডিতে সওদার উৎপাদন কম, তার লোমকূপ আছে কিন্তু লোম হবে না ভবিষ্যতে। তো আপনাকে তো আপনার মেকানিজমে আগে যেতে হবে। এখন সেই ক্ষেত্রে আবার দেখবেন অনেকের বডিতে প্রচুর পরিমাণ লোম আছে, কিন্তু তার আচার আচরণ, তার সব রোগ সওদাবি বিকৃত হয়ে গেছে। ভাই, হইতেই পারে, সে জন্মের পর ছিল সফরাবি, তো সফরার বিকৃতি করে সওদা হইতে পারে না, এটা সহজ, এই ব্রিজটা খুব সহজ। তো যার কারণে তার কি হয়েছে? টার্ন হয়ে গেছে, সে সওদার দিকে ধাবিত হয়ে গেছে। তার হিউজ পরিমাণ লোম আছে, কিন্তু এখন তাকে চেক আপ করে দেখেন তার আলামতগুলো সওদার পাওয়া যাচ্ছে, তো এটা বিকৃতি হয়ে গেছে। এখন এই ব্যক্তিকে যদি আপনি কখনো সুস্থতা দিতে চান, আপনাকে যে কোনো মূল্যে তাকে তার আগের জায়গায় নিয়ে যেতে হবে। এই দেখেন আমাদের মূল টেম্পারমেন্ট কেন জরুরি। যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার ফোকাস থাকবে ওর অরিজিনটা কী ছিল, জন্মগতভাবে সে কোন টেম্পারমেন্টের অধিকারী ছিল। আমাদেরকে ওই টেম্পারমেন্টে তাকে যতক্ষণ আমরা নিয়ে যেতে না পারবো, রোগটা সরে যাবে আবার চলে আসবে, সরে যাবে আবার চলে আসবে। কিন্তু কোনোভাবে যদি আমরা তাকে আগের টেম্পারমেন্টে তাকে প্রতিস্থাপন করতে পারি, তার এই রোগটা আর আসবে না। বাট কাজটা অত্যন্ত কঠিন, এটা একটা পর্যায়ে গেলে আর হবে না, কিন্তু প্রাথমিক পর্যায়ে হয়ে যায়। অর্থাৎ এটাকে আমার মোচড় দিয়ে সোজা তার জায়গায় তাকে বসাই দিতে হবে, তার লাইফ স্টাইল ঠিক মতো চলবে। যেমন সেতী রুগীর ক্ষেত্রে আমি ধরেন কয়েকশো রুগীর ক্ষেত্রে ডাটা কালেক্ট করে বসে আছি। গতকাল একটা বাচ্চা আসছে, ওর আমি ট্রিটমেন্ট করছিলাম 5-6 বছর বয়সে, এখন ওর বয়স হয়ে গেছে 16, প্রায় 10 বছর আগে, আর হয় নাই। ওকে আমার ওর জায়গা থেকে সলিউশন করে আসতে হবে, আমার জায়গা থেকে না। আমার বিদ্যা দিয়ে সলিউশন করলে হবে না, ওর ভিতরের যে ওর যেই কনফিগারেশন আছে, ওর যেই গঠন আছে, ওই গঠনে গিয়ে আমাকে পরিবর্তন করতে হবে, অন্যথায় এটা আপনি পারবেন না, আমিও পারবো না। আর ইউনানি চিকিৎসা এখানেই শক্তিশালী, অর্থাৎ অভিজ্ঞতার কাছে। আপনাকে কেউ যদি ধরে শিখায় দেয়, আপনার যে বিদ্যার যে জোর হবে, আপনি নিজে নিজে এই বিদ্যার জোরটা পাবেন না খুব। এই জন্য এই বিদ্যার ক্ষেত্রে ওয়ার্কশপের মাত্রা বেশি, প্র্যাকটিক্যালের মাত্রা মানে আমাদের গুরুত্ব বেশি। এইটা আপনি বই পড়ে পড়ে কখনো এটা অর্জন করতে যাবেন না, এতে করে বিপদে পড়ে যাবেন। কারো না কারো কাছে, কারো না কারো সান্নিধ্যে গিয়ে শিখে ফেলবেন। আমাদের কিন্তু অনেক অভিজ্ঞ লোক আছে, আমরা অহংকার করি, অনেক কথা বলি, আমি এত ডিগ্রিদারি, কোনো কাজে লাগবে না। যে জানে যে প্র্যাকটিক্যাল কাজ করছে তার কাছে গিয়ে পড়ে থাকতে হবে, সে যে বিদ্যাটা শিখিয়ে দিবে ওইটাই কাজে লেগে যাবে আপনার। কারণ এটাকে অনেক সময় বলা হয় যে গুরুবিদ্যা, আসলেই কিন্তু তাই। এখানে প্র্যাকটিক্যাল এমন এমন জিনিস আছে যেটা বইয়ের ভাষায় বোঝানো সম্ভব না, এখন ধরে বুঝাই দিলে সম্ভব।
তো এখন ধরেন আপনি যখন কাজ করতে যাবেন, মাঠে যাবেন, তখন আপনি এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণ পাবেন, আপনারা পাইতেছেন হয়তো, আপনারা জানেনও। কিন্তু আমার কথা হচ্ছে, আমাকে দিয়ে কাজ করাইতে হইলে আমি যদি কাজটা করি, কাজটা কেন আমি বেটার করব না? কেন আমি আমার ব্যক্তিগত ত্রুটি, ব্যক্তিগত কি বলে দুর্বলতা, এটার কারণে আরেকটা রোগীর ক্ষতি করব? এই সচেতনতা বোধ থেকে, বিবেক বোধ থেকে হইলেও তো আমাদের সারাদিন বই নিয়ে পড়ে থাকা উচিত, যে আমি আরেকটু জানি এটার বেটার সলিউশন কী হইতে পারে। একটা রোগী ভালো হচ্ছে না, আমি আরেকটু ঘাটি। কিন্তু আমাদের অধিকাংশ চিকিৎসক এদিকে ফোকাস করে দিছি, চিকিৎসা হইলে না হইলে রেফার করে দিলাম। যাবে কোথায় সে? তা তো যাওয়ার জায়গা নেই। আপনি যেখানেই পাঠান না কেন, কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে পাঠালে সে আবার এরকমই ফুটবলের মতো থাকে, একটা পর্যায়ে গিয়ে তার আর কিছুই করা থাকে না। হয় না? আমরা এত রোগ নিয়ে না করে এক একজন যদি এক একটা রোগ নিয়ে বা দুইটা রোগ নিয়ে কাজ করি, তাহলে আমরা আগে যেতে পারি। যাই হোক, এখানে সময় কতক্ষণ স্যার? না, নামাজের টাইম তো হয়ে যাবে। তো এইখানে যে দেখেন একজিমা সোরিয়াসিস, এই একজিমা সোরিয়াসিস নিয়ে যদি আমি এখন শুরু করি, এইটা আমার অনেক সময় দিতে হবে আপনাদের। যেমন ধরেন এই যে একজিমা, আমি একটা টপিকস নিয়ে একটু বলি। একজিমার ক্ষেত্রে আপনি সরে আসবাব তো আপনারা পড়ছেন, নজিবুদ্দিন সমরকন্দের যেটা, এটাতে ঢোকেন, দেখবেন ওইখানে লেখা আছে। আচ্ছা যাক, ওইটাতে আমি একটু পরে যাই। একজিমা আসলে এটার স্ট্রাকচার অনুযায়ী এটা কী রোগ? এটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায় না? তো এটা কি হয়? এটা সৌদাবি ডিজিজ? আসলে না, এটা একটা সফরাবি ডিজিজ। দেখেন এটা চুলকানির পর জ্বলে, খেয়াল করেন রুগীরে, কথা বলেন, একজিমার ক্ষেত্রে জ্বালা পড়া করবে, প্রচুর জ্বলবে। এবার ওই নজিবুদ্দিন সমরকন্দের সরে আসবাবে গিয়ে দেখেন, ওইখানে সে ব্যাখ্যাটা লিখে দিছে যে এইটা সৌদাবি, বাট এটা হচ্ছে বিকৃত সফরার কারণে হয়েছে, সফরার বিকৃতির কারণে এই সৌদার উৎপত্তি, তার উৎপত্তিতে আপনাকে যাইতে হবে। এখন আপনি এটারে ধরেন এটার ট্রিটমেন্ট করতে গিয়ে আমি এটাকে সৌদার মুঞ্জেজ মুসিল দিয়ে দিলাম, রুগীরে ধ্বংস করে দিলাম, ক্যান্সারের দিকে নিয়ে গেল রুগীটাকে। কেন? তার এটার উৎপত্তি হয়েছে সফরার বিদগ্ধতা থেকে। এখন আমি যদি সৌদাবি মুঞ্জেজ মুসিল দিই, সৌদাবি মুঞ্জেজগুলো কি উষ্ণ হবে না? তো এই উষ্ণতা কি করবে? আমার সফরাটাকে আরও জ্বালাই দিবে না? তো তার রোগের মাত্রাটা আমি আরও বাড়াই দিলাম। এই জন্য ডায়াগনোসিস এতটা জরুরি রোগের এবং ব্যক্তির, আদারওয়াইজ রুগীর ক্ষতি করা যাবে না। আমার দৃষ্টিতে আমরা যেটা সচরাচর যেটা হয়, এই যে কমন ট্রিটমেন্ট করলে রুগীর অনেক ক্ষতি হয়। তো আপনাকে এই মেকানিজমগুলোতে ঢুকতে হবে যে কীভাবে আমার রোগগুলো হচ্ছে। এখন এইটার আপনি দেখবেন এই রুগীগুলোর ক্ষেত্রে অনেকে আবার এই যে নিমের পানি টানি দেয়, হ্যাঁ, নিম পাতা বাইটা লাগায়। এই যে হামদদের একটা ক্রিমও আছে, কি নিমি না কি নামাইছে, নিম্বি না কি যেন একটা ক্রিম নামাইছে, সম্ভবত নিমের। একদিন আমি দেখলাম আমাদের এক অভিজ্ঞ চিকিৎসক এটা লিখে দিছে। আমি বললাম যে এটা লিখলেন কেন? বলে এটা তো এই জন্য। বললাম দেখেন আপনি বইয়ের ভিতর কী লেখা আছে, স্পষ্ট ভাষায় ওই সরে আসবাবের মধ্যেই লেখা আছে এটার মধ্যে নিমের ছিটাফোটাও দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দেখেন এটার ফার্মাকোলজিতে যান, নিমের মধ্যে সালফার থাকে, নিমের পাতায় সালফার থাকে, যেটা চর্মরোগের জন্য উপকারী, আবার কোনো সফরাবি রোগের ব্যক্তির ক্ষেত্রে এটা মারাত্মক ক্ষতিকর। আপনি কোনো সফরাবি ব্যক্তিকে এই নিমের পাতা বাইটা লাগাই দিয়ে দেখেন তার রিয়াকশনটা কী হয়। কিন্তু আমরা তো চিন্তা করতেছি না, আমরা ওই যে কমন শিখছি এই রোগের ক্ষেত্রে এই ভেষজটা উপকারী, এবার কার উপর প্রয়োগ করতেছি আমরা এটা নিয়ে ভাবতেছি না। ভাবতে হবে আমাকে আগে, আমি যেখানে অ্যাপ্লাই করব সেটা আমার মূল, যেটা অ্যাপ্লাই করছি ওইটা না। আপনি এটার অল্টারনেট অনেকগুলো পাবেন, একই কাজ করে অনেকগুলো হার্বস, তাহলে এতগুলো হার্বসের দরকার কি? এই জন্য দরকার ব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে। যে যত বেশি পরিমাণ সামঞ্জস্য রেখে এবং সূক্ষ্মভাবে এটা অ্যাপ্লাই করতে শিখবে, তার চিকিৎসা তত বেশি পরিমাণ পাওয়ারফুল এবং তত বেশি পরিমাণ রোগীর জন্য বেনিফিশিয়াল হবে। আমাদের এখানে যাইতে হবে, অন্যথায় আমাদের কোনো কর্মপদ্ধতি কাজে লাগবে না। আমাদের কিন্তু একটা ওয়ার্কশপের মধ্যে কিন্তু আসলে শেখানো যায় না, ধরে ধরে পড়ানো যায় না, একটা উৎসাহ জাগায় দেওয়া যায়, ভিতরের একটা স্পিড জাগানো যায় যে হ্যাঁ আমাকে জানতে হবে। আর এটা কোনো ওয়ার্কশপ কিন্তু ওয়ান ওয়ে হয় না, আমি একা বলতেছি, আমি কিন্তু সময়ের কারণে আমি বলার ওইভাবে স্কোপ পাচ্ছি না। টু ওয়েতে সবসময় কনভারসেশনে সবসময় ভালো হবে। তো এখন এই জিনিসগুলো আমাদের অনেক বড়োভাবে আলোচনা করার বিষয়। এখন আমি এই যে বললাম যে আপনি তো ট্রিটমেন্ট করবেন একটা সৌদাবি ডিজিজের ক্ষেত্রে, যে কোনো সৌদাবি ডিজিজের ক্ষেত্রে আপনি সৌদার মুঞ্জেস দিবেন, এটাই তো নিয়ম। আমি একজন মানে ইউনানি চিকিৎসক হিসেবে আমি তো এটাই করবো, আমার তো এটা বৈধতা আছে। কিন্তু এই বৈধতার ভিতরে একটা অবৈধ কাজ আমি করে দিলাম, আমি এটার উৎপত্তি দেখলাম না। উৎপত্তি যদি হয় সফরাবি দেওয়া যাবে না, দিলে রিয়াকশন হবেই। আপনি লিখে রাখেন এটা রোগ আরও তার ছড়ায় যাবে সাময়িক। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা ভেষজের একটা সাময়িক ক্ষমতা আছে, অর্থাৎ তার একটা উপাদানগত একটা পাওয়ার আছে। এটা দিয়ে কিছুটা হিলিং পাবেন, কিন্তু ভিতর থেকে তার বডি ফ্লুইডের একটা হ্যামারিং হবে, যেটার কারণে রোগের মাত্রা অনেক গুণ বেড়ে যাবে। তো সেটার জন্য কিন্তু আমি দায়ী। তো যাই হোক, আজকে যারা এখানে আসছেন আমারও বলার সুযোগ হয়েছে, তাই অনেকগুলো কথা বললাম। লাস্টে একটা কথা, আমি যে আইডিওলজিটা ফলো করি সেটা হচ্ছে হাক্কুল এবং হাক্কুলিবাদ। সোজা হিসাব আমার, আপনি যদি না বোঝেন রুগী টাচ করবেন না।
আল্লাহর হক মাফ করে দিবে, বান্দার হক কেউ মাফ করবে না। এই প্রতিটা বান্দার হক, আমার হাতের একটা ক্ষতি মানে একটা বান্দার হক নষ্ট হয়ে যাও, আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি। তো সেই ক্ষেত্রে আপনাকে যেই ডিজিজটা নিয়ে কাজ করবেন, রুগী আপনি পারতেছেন না, রুগীর একটা প্রেসক্রিপশন দিয়ে প্রয়োজন একটা সিবিসি দিয়ে ছেড়ে দেন, পরের দিনে আসেন, যে জানে তার সাথে কথা বলেন। এটা কিন্তু রাস্তা বন্ধ নাই, রাস্তা খোলা, কথা বলেন, প্রয়োজনে বই ঘাটেন, না বুঝলে যে জানে তার সাথে কথা বলেন, তারপর রুগীকে একটা ভালো চিকিৎসা দেন। রুগী রেফার করার কথা বলতেছি না আপনাকে, আমি রেফার করে না, আপনিই দেখেন রুগীটা একদিন পরে আসতে বলেন যে আমি আপনার আজকে নারী পরীক্ষা করছি, আগামীকাল করলে ভালো হবে, আমি আর 2 দিন করার পর আমি সিদ্ধান্তে যাব। রুগী বলবে, অথবা আপনি বাসা থেকে একটু প্রস্তাব নিয়ে এসেন, আমি একটু চেক করে দিব। বহু পন্থা আছে আমাদের, কিন্তু আমার জায়গা থেকে যেন এই একটা জায়গায় আমরা যেন থাকি যে আমি যেন কাউকে না ঠকাই, আমার হাত দিয়ে যেন কেউ না ঠকে। তো সেই ক্ষেত্রে ইউনানি চিকিৎসাটাকে ইউনানির মতো করেই চলতে দেন, বা আপনারা ওইভাবে অ্যাবজর্ব করেন, আমার ধারণা ভালো হবে। যত প্রশ্ন আছে, যত ক্রিটিক্যাল প্রশ্ন আছে আমাকে কইরেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে যাবো, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা রাত 11টার পর আমার সাথে কথা বলবেন। 11টার আগ পর্যন্ত আমি আমার এই জগৎ নিয়েই থাকি, রুগী টুগি এই ঝামেলার মধ্যেই থাকি। তো এখন ধরেন যদি মনে হয় যে না আমার এটা সম্পর্কে আগ্রহ আছে, ওকে, আপনারা 5 জন 7 জন একসাথে গ্রুপ কলে আসেন, আমি কথা বলবো, সমস্যা নেই। কিন্তু রেফারেন্স ছাড়া, যুক্তি ছাড়া মন গড়া কোনো জিনিস করা যাবে না। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় ইউনানি চিকিৎসার ক্ষেত্রে, আমি যা বুঝি তার নাম ইউনানি, না না তার নাম ইউনানি না, বললে কথাটা একটু বড় লেভেলে চলে যায়। তারপর একটা কথা বলি, আমি যখন হামদর্দ ভার্সিটিতে রিসার্চ পার্সন হিসেবে যাই, ওইখানে যারা টিচার আছে তাদের জিজ্ঞেস করবেন, তাহলে পাবেন। ওইখানে ইন্ডিয়া থেকে এবং শ্রীলঙ্কা থেকে লোক আসছিল। তো একদিন একটা ওয়ার্কশপের মধ্যে আমরা বসছি, ওইখানে ডায়াবেটিস নিয়ে কথা হচ্ছে। স্যার অবশ্যই ভালো জানে ডায়াবেটিস হচ্ছে আমরা যে কুলাইয়া, আমরা যে গুর্দা, এর একটা ডিজিজ। কিন্তু উনি খুব হলপ করে বলতেছে এটা আমরা যে কাবেদ। বললাম স্যার এটা তো বইয়ের সাথে মিলল না। তখন বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার পর, অনেক যুক্তি দেওয়ার পরে আর মানতে রাজি না, পরে আমি বললাম আমিও আপনারটা মানতে পারলাম না, কারণ এটা যেটা আমার পাঠ্য বইয়ে জানাই, আমি কোনোদিন সেটা মানবো না। আপনাকে তাইলে আরেকটা বই লিখতে হবে, এই বইয়ের বিরুদ্ধে একটা মামলা করতে হবে, তারপর আপনার বইটা আমি গ্রহণ করব। আমার কাছে সোজা হিসাব, পাঠ্য বইয়ের উপরে কোনো যুক্তি খাটবে না, হয়তো আমার ব্রেনে ধরতেছে না। তাই এই যে দেখেন আমাদের এই বাংলা বইটার ভিতরে লেখা আছে বলগম, কোথাও লেখা আছে সেটা শীতলাদ্র, আবার কোথাও লেখা আছে এটা উষ্ণ আদ্র। দেখেন আবু সাউল মজিসির মতে দেখেন কতগুলো মতভেদ আছে, খেয়াল করছেন কিনা আমি জানি না। এটা কি তাহলে একটা দ্বিধাদ্বন্দ্ব না আমাদের মধ্যে? দ্বিধার কিছু নাই, কিচ্ছু নাই। বলগম হচ্ছে অনেকটা পানির মতো। আপনি এই জন্যই কথাগুলো বলছি প্রথমেই, যে স্থানকাল পাত্রভেদ এটা চেঞ্জ হবে। যেমন আপনি যদি আজকে অ্যারাবিয়ান কান্ট্রিতে থাকেন, আপনার বলগম উষ্ণ হয়ে যাবে। পানি কি করে? বাহ্যিক তাপ দ্বারা বেশি প্রভাবিত হয়। আবার আপনি যদি এরকম শীতপ্রধান দেশে আছেন, এটা শীতল হয়ে যাবে, কারণ বাহ্যিক তাপমাত্রার দ্বারা এটা বেশি প্রভাবিত হয়। সুতরাং ওই জায়গায় তথ্য সঠিক, আমার বোঝার ভুল, বলা যাবে না বইয়ের এই লাইনটা ভুল, না বুঝে কথা বলা যাবে না। বইয়ের লাইন 100% সঠিক, সেখানে মতভেদ আছে। ওই যে ব্যক্তি যেখানে মতভেদ দিচ্ছে সে তার এলাকা চিন্তা করে হয়তো দিয়ে ফেলছে, কিন্তু এটা সঠিক, কারণ এটার টেম্পারমেন্ট অনুযায়ী এবং এটার ব্যাখ্যা অনুযায়ী এটা হচ্ছে বাহ্যিক প্রভাব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। ঠিক একটা বলগম্বী ব্যক্তিকে টেনে নিয়ে আসেন, দেখেন ঘটনাটা কী ঘটে। পানির মতোই সে, আপনি তাকে যা বুঝাইবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই, সে তার নিজের মত কখনো প্রকাশ করতে পারবে না। কেন পারবে না জানেন? এটা টেম্পারমেন্টগত কারণে। তার ভিতরে শুষ্কতা হচ্ছে বাঁকা, এটাকে আপনি সোজা করতে পারবেন না। ওর মতটাই আপনাকে প্রকাশ করবে। দিন শেষে ওই ইলাস্টিসিটি, শুষ্কতার ইলাস্টিসিটি সবচেয়ে বেশি, দিন শেষে ওর জায়গায় গিয়ে দাঁড়ায় থাকবে। আপনি সারাদিন বুঝাইছেন না, এই দেখবেন সকালবেলা এসে ওর কথাই বলতেছে। এটা হচ্ছে টেম্পারমেন্টগত ব্যাপার। তো এই টেম্পারমেন্টের উপর ভিত্তি করে আমাদের প্রতিটা জিনিসকে সাজাইতে হবে, আমাদের ডিজিজ, আমাদের রোগ, আমাদের প্রতিটা জিনিস। এই যে সোরিয়াসিস এইখানে দেওয়া আছে, সোরিয়াসিস আসলে দেখেন, সোরিয়াসিস নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। তো এই সোরিয়াসিস কী ধরনের রোগ আপনাকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। আমাদের এই একটা সোরিয়াসিস রোগের ডায়াগনোসিস করতে গেলে আপনি 10টা ডাক্তারের কাছে পাঠান, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে, কম হইলো 5টা নাম বলে দিবে, পাঁচ ধরনের রোগের কথা বলে দিবে। কেউ বলবে এটা ইনফ্লামেটরি ডিজিজ, কেউ বলবে এটা ক্রনিক ডার্মাটাইটিস, কেউ বলবে সোরিয়াসিস। মানে রোগের যার যেমন মন চাইতেছে, যে যেটা বুঝতেছে লিখতেছে। বাট আমাদের একটা জায়গায় আমরা এই জায়গা থেকে ভেজাল থেকে মুক্ত। কোন আসবাবের কারণে, অর্থাৎ এটার এই রোগের উৎপত্তি কোথায় এবং কারণ কি, একটাই হবে, এর কোনো দ্বিমত আসবে না। সুতরাং রোগ যেটাই হয়েছে, নাম যাই হোক না কেন, আপনি যদি রোগের কারণ বুঝে যান এবং রোগের উৎপত্তি বুঝে যান, আপনার দ্বারা চিকিৎসা কমন। এই জন্য ট্রিটমেন্টে ফোকাস না করে আপনি ডায়াগনোসিসে ফোকাস করেন, আপনি এটার মূলনীতিতে ফোকাস করেন, আপনার জন্য ট্রিটমেন্টগুলো অনেক সহজ হয়ে যাবে। প্রতিটার ইন্ডিভিজুয়াল ডিজিজ, ইন্ডিভিজুয়াল রোগ ধরে চিকিৎসা শেখা দরকার আছে, না বলি না, কারণ সূক্ষ্মতা তখন আসবে। কিন্তু ইন্ডিভিজুয়ালের আগে সামষ্টিকভাবে কিছু ট্রিটমেন্ট আমাদের ধরে নিতে হবে, তাহলে দেখবেন আমরা অনেক দূর আগে যেতে পারবো। যার জন্য আমরা ইউনানি সায়েন্স নিয়ে আগাইতে পারতেছি না। সবাই বলে জটিল জটিল জটিল, আমরা জটিল করে রাখছি তাই জটিল, আমরা সহজ করতেছি না। আমাদের সহজ করতে হবে,
অর্থাৎ দেখাইতে হবে যে এই ফ্রেমের ভিতরে আপনি এই ডিজিজগুলো পারতেছেন। এবার প্রতিটার ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু আলাদা থাকবে, সেটা আপনাকে আস্তে আস্তে বুঝে নিতে হবে। কেউ বুঝাই দিবে অথবা আপনি কাজ করতে গেলে আস্তে আস্তে বুঝবেন। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা উচিত কোথায়? টেম্পারমেন্টের উপর। টেম্পারমেন্ট ছাড়া ইউনানি সায়েন্স অচল, তার পিলার, সর্বোচ্চ পিলার এটা। এবং এর পরবর্তীতে ডায়াগনোসিসের উপর। ডায়াগনোসিস করতে গেলে পিলার হচ্ছে নবস। নারীবিদ্যা ছাড়া আপনি ডায়াগনোসিসে যাবেন না, হোঁচট খাবেনি। রুগীর তথ্যে ভুল হইতে পারে, আবার আমি যে বোল বরাজ দিয়ে আইডেন্টিফাই করবো সেখানে একটা প্রশ্ন থাকতে পারে, খাদ্যাভ্যাসের কারণে এটা চেঞ্জ হইতে পারে। নিয়ে আসলো, আমি দেখলাম এরকম, কিন্তু এটা নাও হইতে পারে। যাই হোক, সময় মনে অনেক হয়ে গেছে। কয়টা বাজে? এখনো সময় আছে, হ্যাঁ, 20 মিনিট আছে। একটা বাজে নাই? না না, ও, আমি তো ভাবছি আজান হয়ে গেছে, তাহলে মনে টাইম শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এই ডিজিজগুলো নিয়ে দেখি, আমারটা নিয়ে একটু কথা বলি, যেটা আমাকে দেওয়া হয়েছে আর কি। ডিজিজের আগে আমার একটা প্রশ্ন, হ্যাঁ, কি প্রশ্ন বলেন? সেটা হচ্ছে সোরাইসিসের ব্যাপারে আরেকটু না না, বলেন বলেন। ওটা হচ্ছে যে আমরা যখন তার জন্মগত টেম্পারমেন্ট ঠিক করার চেষ্টা করবো আর কি, বা ওটা তো আগে জানতে হবে। কারণ আপনার বিকৃতির কারণে তার টেম্পারমেন্ট একরকম, এখন আমি পাচ্ছি না। কারণ ওর আসল যে টেম্পারমেন্ট ছিল, যে ওইটা আমি কিভাবে আবিষ্কার করব? আবিষ্কার কিভাবে করবেন? আচ্ছা, ওইটা আবিষ্কার করার পদ্ধতি হচ্ছে ওই যে প্রথমেই আমি একটা কথা বললাম, যে আপনি যখন লোকটাকে দেখতেছেন সে খাদ্যাভ্যাসের কারণে খেয়ে দিয়ে মোটা হয়ে এরকম হয়ে গেছে, দামাবির স্ট্রাকচার হয়ে গেছে। আপনি তার নারীবিদ্যাতে গেলে দেখবেন যে তার নারীর গতি এখনও পর্যন্ত 4 আঙ্গুলের কাছাকাছি চলে গেছে বা তার উপরে চলে যাবে। আর যদি সে অরিজিনালি জন্মগতভাবে দামাবি হয়, তার এটা 3 আঙ্গুলের উপরে কখনো যাবে না, আর্দ্রতার কারণে এটা ছোট হয়ে আসবে। এটা হচ্ছে যুক্তি। সেকেন্ড, আরও অনেক যুক্তি আছে। যেমন ধরেন, তখন আপনি খেয়াল করবেন তার চুলের গঠন কিন্তু সে চাইলে পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ সফরাবির চুলের গঠন একটু কোকড়ানো ভাব থাকবে, ঢেউ খেলানো ভাব থাকবে, কিন্তু দামাবির ক্ষেত্রে হবে সিল্কি, সোজা। না, নাই, ওইটা একেবারে আরও আপনি মুক্ত, কেউ আপনাকে দেখে আপনার পাসওয়ার্ড নিতে পারবে না। টেম্পারমেন্ট এত ভয়ঙ্কর জিনিস, আপনি যদি একটা মানুষকে বুঝে যান তার টেম্পারমেন্টেই, তারে দিয়ে আপনি যে কোনো কাজ করা নিতে পারবেন, যে কোনো কাজ। এটা অত্যন্ত মানে এটা সহজ, আমরা হয়তো অনেক সহজভাবে উপস্থাপন করি, এটা সহজ না। যেমন ধরেন আপনি আজকে আমার এক বান্ধবীর একটা বিয়ে দিলাম, এক বাড়িতে একটা বিয়ে হইলো। এখন ওই বাড়িতে যাওয়ার পরে সে দেখলো তার শাশুড়ি তার সাথে মিলতেছে না, সাপোজ। এখন যদি সে বিচক্ষণ হয়, সে যদি ইউনানি চিকিৎসক হয়, তার জন্য জগৎটা কীভাবে সাজাবে সে দেখেন। সে তখন তার শাশুড়ি যদি হয় দামাবি, ছোটোখাটো কোনো কয়টা গিফট দিবে, একটু ভালো ভালো রান্না করে দিবে, আমার বউ অনেক ভালো, আর কিছু সে চায় না। তো তার একটু পাম দিবে, একটু বড় করবে। দামাবিদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাকে সবসময় একটু কী করতে হয়, তেলাইতে হয়, তাকে একটু বড় করে রাখতে হয়, তাকে একটু প্রশংসা করতে হয়, সে খুশি। বাট এই কাজটা যদি আপনি সওদাবি করেন, আপনার শাশুড়ি যদি সওদাবি হয়, যদি আপনি করেন, আপনাকে সন্দেহ করে বসে থাকবে, তার মতলব খারাপ আছে, আমার এত পাম দেখে, এত তেল মারে। সুতরাং আপনাকে আগে ব্যক্তি আইডেন্টিফাই করতে হবে। ঠিক যদি সফরাবি হয়, তখন সফরাবিরা হচ্ছে বর্ন লিডার, জন্মগতভাবে লিডিংশিপ নিয়ে জন্মায়। তাকে কখনো ডোমিনেট করার চেষ্টা করবেন না। তার কাছ থেকে কিছু আদায় করে নিতে গেলে তার সাথে আগে সমান তাহলে হাঁটেন, হাঁটতে হাঁটতে একটা কথা বলেন, সে শুনবে, পিছন দিকে তাকে টাইনা ধরলে সে খেপে যাবে। সুতরাং তার কাছে কিছু বলতে হলে তাকে তার সামঞ্জস্য লেভেলে গিয়ে তার মন মর্জি বুঝা তাকে বলতে হবে, অন্যথায় কিন্তু একটা রিয়েক্ট হয়ে যাবে, এবং এই রিয়েক্ট খারাপ। যদি বলগমি হয়, তো বলগমির ক্ষেত্রে আপনি একটা বলগমি মানুষকে দিয়ে দীর্ঘদিন অনেক সাধনা করলেন, অনেক খাওয়াইলেন দাওয়াইলেন, অনেক কিছু করলেন, ফলাফল দেখা গেল যে বলগমিরে আপনি যা বলতেছেন তাও শুনতেছে, আরেকজন তার সাথে জীবনে দেখা হয় না তার কথাও শুনতেছে। সুতরাং ব্যক্তিটাকে আগে আগে আইডেন্টিফাই করেন যে আপনি কার সাথে শ্রম দিচ্ছেন, কাকে শ্রম দিচ্ছেন, কী দিচ্ছেন আপনি তার কাছে। এই জন্য ব্যক্তিটা খুব জরুরি। আর ওই ব্যক্তিটা আপনি যদি টেম্পারমেন্ট বুঝে যান, এটা একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে আপনি তার সাথে সব কিছু করে নিতে পারবেন। তার এমন কোনো কাজ নাই আপনি জানবেন না, কিন্তু আপনাকে ওই রাস্তায় হাঁটতে হবে। এটা মানে কি বলবো, এই যে জ্যোতিষশাস্ত্র আছে না, তার চেয়েও বহুগুণ শক্তিশালী। যে এটা নিয়ে কাজ করে সে জানে। আমি তো বললাম এটা একটা আবেগের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। যে ইউনানি সায়েন্সকে ভালোবাসতে পারে না সে টিকতে পারবে না। তো এখানে পেট ভরে খাওয়ার জায়গা না, এখানে আপনি অনেক ধন সম্পদ পাবেন, বিষয়টা এমন না, কিন্তু আত্মতৃপ্তির একটা জায়গা আছে, বোঝার একটা জায়গা আছে। যারা ফিলোসোফার, যারা ধ্যান করে, যারা বিভিন্ন সময় এগুলো নিয়ে বসে থাকে, তারা কিন্তু দুনিয়া নিয়ে অত বেশি ভাবে না, তাদের জগৎটা আলাদা। সুতরাং আপনাকে এইটার ভিতর আগে ঢুকে যেতে হবে, আমাকে এটার ভিতর আগে অ্যাবজর্ব হইতে হবে। আপনার উত্তর পাইছেন কি? আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা এতদিন পর্যন্ত জেনে আসতাম যে ডায়াবেটিক একটা মেটাবলিক ডিসঅর্ডার, কিন্তু আজকে প্রথম আমি শুনলাম যে এটা গুদ্দা এবং কিডনির রোগ বিশেষ। তো প্লিজ এক্সপ্লেইন। এটা আপনি যদি ইউনানি সায়েন্স সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন, ইউনানি বইগুলোতে আজ থেকে 1000, 1500, 2000, 3000, 5000 বছর আগের যত বই আছে, প্রত্যেক বই আপনাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে। এটা হচ্ছে আমরা যে কুলাইয়া, আমরা যে গুর্দা, এটা কিডনি ডিজিজ কীভাবে হয় আমি ব্যাখ্যা করতেছি, শুনেন।
সেটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, টোটালি একটা ফেক ধারণা। দেখেন ডায়াবেটিসের ক্ষেত্রে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। ইনসুলিন ডিপেন্ডেন্ট 10%, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট হচ্ছে 90%। তো যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ওইটা মূলত ডায়াবেটিস, বুঝেন একটু। যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট 10% ওইটা ডায়াবেটিস, 90% কি কেন হয়? এই জন্য বলে হাঁটেন, হাঁটলে কাভার হয়ে যাবে। অনেকেরটা হয়, ইদানিং দেখবেন ফেসবুকে আছে লবণ পানি খাইলে কি হয়, ডায়াবেটিস কন্ট্রোল হয়। কথাটা পুরোপুরি মিথ্যা না। কেন মিথ্যা না, এই ব্যাখ্যায় গেলে বুঝবেন। আমি আবারও বলি, ট্রিটমেন্ট না ব্যাখ্যা। যেমন ধরেন আপনি ওই বইগুলোতে যে ব্যাখ্যাগুলো পাবেন, আপনি যদি ওইখানে এক্সিরে আজম পড়েন, ওইখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। এক্সিরে আজম বইটা লিখে রাখেন, ওইখানে পড়বেন গিয়া পাবেন এটা। এই মেকানিজমটা দেখেন কীভাবে এটা কিডনি ডিজিজ হয়। রিসেন্টলি কিন্তু কিছু মেডিসিন নিয়ে কাজ হচ্ছে কিডনির উপর, ওই ইবনে সিনার থিওরির উপর। এবং আমি যতগুলো ওয়ার্কশপে গেছি, বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তারদের, ওইখানে তারা কোট করে কথার আগে বলে আসে যে এই অ্যানসিয়েন্ট মেডিসিন অনুযায়ী, প্রাচীন চিকিৎসা অনুযায়ী, ইবনে সিনার মত অনুযায়ী তারা ইবনে সিনাকে বেশি ফোকাস করে, যেটা হচ্ছে একটা কিডনি ডিজিজ। তারা এই কথাটা স্বীকার করে। এখন কিভাবে এটা তারা কেন ফালাইতে পারতেছে না দেখেন। যখন আপনার ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হওয়ার শুরুতে কী হয়, আপনার প্রস্রাবটা ঘন ঘন হয়। প্রথম আলামতটা আমরা এইভাবে প্রকাশ পাই, ঘন ঘন প্রস্রাব। বহুমূত্র তো এটার নামই বাংলায় তো বহুমূত্র। তো ঘন ঘন প্রস্রাব হয়। এখন ঘন ঘন প্রস্রাবটা হয় কেন? অর্থাৎ তার রিঅ্যাবজর্পশন পাওয়ার কমে গেছে। কিডনির রিঅ্যাবজর্পশন পাওয়ার কমে গেলে ঘন ঘন পানিটা ধরে রাখতে পারে না, রিঅ্যাবজর্ব করতে পারে না, পানিটা ছেড়ে দেয়। কোথায় ছেড়ে দেয়? আমাদের মূত্রথলিতে। তখন কি হয়? প্রস্রাবের বেগ হয়, প্রস্রাব চলে যাচ্ছে, প্রাথমিক অবস্থা। কেন হইল? রিঅ্যাবজর্পশন পাওয়ার কেন কমে গেল? ওই বইটার ভিতরে একটা শব্দ বলা আছে, গায়ের মান হাজম। তখন তার ওই যে কুয়োতে হাজেমা কিডনির, এখানে ব্যাঘাত ঘটে। কুয়োতে হাজেমাতে ব্যাঘাত ঘটে। সে পরিপূর্ণরূপে এই 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 পানিটা কিন্তু পাক হয়। প্রস্রাবের রং আর পানির রং কিন্তু এক না। এটা হচ্ছে একটা হচ্ছে, দেখবেন যেই আমার চিস্তি স্যারের কথাই বলি, যেহেতু ওনার হাত দিয়ে আমার অনেক কিছু শিখা। উনি বলতো, যার প্রস্রাব সাদা সে হচ্ছে মস্ত বড় গাধা। সাদা কোনো ভালো রং না, প্রস্রাবের রং হইতে হবে খড়কুটার মতো ভিজালি পানি যেটা হয়, এটা অরিজিনাল রং। অর্থাৎ তার অপরিপক্ক প্রস্রাব যাচ্ছে। এই যে পরিপক্ক প্রস্রাব, এটার রং হচ্ছে এই যে খড়কুটা ভিজালে যেই কালার হয়, এটাই স্ট্র কালার। তো এই যে পরিপক্ক, এই পক্কটাই, এই হজমটাই, এই ওইখানে টার্মটা ব্যবহার করেছে গায়ের মান হজম। অর্থাৎ তার এই প্রস্রাবটা হজম হচ্ছে না, অর্থাৎ তার নিউট্রিশনটা সহ পানিটা ছেড়ে দিচ্ছে, পানিটা সে নিচ্ছে না, পানিটা সে রিঅ্যাবজর্ব করতেছে না। তো রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে আপনারা জানেন কতগুলা লুপ থাকে। ওই লুপের মধ্য দিয়ে এটা ব্যাখ্যা আলাদা। এটা যখন আমি ডায়াবেটিস নিয়ে কথা বলবো একদম ডিটেলস বলে দিব। আমি শুধু মেকানিজমটা বলি, আপনি একটু খেয়াল করেন। তো এই পানিটা যখন সে ছেড়ে দিচ্ছে, এই পানিটা কোথা থেকে আসতেছে? এফারেন্ট আর্টারি, রিফারেন্ট আর্টারি থেকে। একটা দিয়ে ঢুকতেছে, একটা দিয়ে বেরোচ্ছে। কিডনি থেকে সে পানিটা ফেলে দিচ্ছে। তো এই যে এই ভেসেলটা, এই আর্টারিটা তখন কোথা থেকে আসতেছে? এটার সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে কার? হার্টের। হার্ট কোথা থেকে পানি টানতেছে? ব্লাড টানতেছে লিভার থেকে। তো লিভার থেকে যখন টানতেছে, এই লিভারটা কোথা থেকে টানতেছে? ইন্টেস্টাইন থেকে। ইন্টেস্টাইন কোথা থেকে টানতেছে? স্টোমাক থেকে। স্টোমাক কোথা থেকে? এখান থেকে পাচ্ছে। অর্থাৎ তৈরি এখানে আলামত হচ্ছে এইখানে বারবার তৃষ্ণা লাগবে, প্রস্রাব হবে, বারবার তৃষ্ণা লাগবে। আপনি ইনটেক বেশি করবেন, পানিটা বেশি দিবেন। এই যে পানিটা বেশি দিলেন, এই পানিটা আপনাকে কি করতেছে? খাবারটাকে, অ্যাসিডটাকে, আপনার যে পরিপাক প্রক্রিয়াটাকে হ্যাম্পার করতেছে। এই অ্যাসিডটাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে তখন লাইপেজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের যে এনজাইমগুলো থাকে প্রত্যেকটাকে ডাইলেট করে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না। এই দেখেন মেটাবলিক ডিসঅর্ডার, ওরা ব্যাখ্যা করছে এটা, কিন্তু আমাদের ব্যাখ্যা করছে 100 গুণ বেশি শক্তিশালী। কীভাবে মেটাবলিক হয়? এই যে আপনার মেটাবলিজমে ব্যাঘাত ঘটা শুরু হইলো স্টোমাক থেকে, ডাইজেশনের প্রবলেম শুরু হইলো, পানি বেশি করে দিচ্ছেন, তাহলে তো খাবার এমনি আপনার এনজাইমগুলো পাতলা হয়ে যাচ্ছে। তখন এই প্রভাবটা পড়ে কোথায়? আমাদের যে কাইলুস এবং কাইমুস তৈরির যে প্রক্রিয়া, ওই কাইলুসের মধ্যে প্রথমে পড়বে। এটা তখন এই লঘু, মানে এটাকে যেই পরিমাণ যতটুকু পাক সম্পন্ন হইয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে স্টোমাকের ভিতরে থাকতে হবে। ওই নির্দিষ্ট সময় না থেকে পাতলা হয়ে যখন পানিটা আপনার ইন্টেস্টাইনে চলে গেল, এই যে ডিফেক্ট শুরু হইলো, ইন্টেস্টাইন তখন এটাকে আর ভালো করে চিনবে না, যে এটা তো আসার কথা না, কোয়ালিটি কন্ট্রোল হয় নাই। কে টেনে নিয়ে আসছে? তার পানি দরকার, পানি দাও, পানির সাথে খাবার আসতেছে। এই যে প্রাথমিক অবস্থায় জটিলতা শুরু হইলো, এটা চলে যাবে কোথায়? লিভারে। লিভারের যেই মূল হেপাটোসাইটের যে কাজ, ওইটাও নিবে না, ওই গ্লুকোজটা আসে নাই, এটাও গ্রহণ করতেছে না। তখন এটা কোথায় চলে যাবে? ওর তো পানি দরকার,
এই পানির সাথে তখন এটা হার্টে চলে যাবে, সার্কুলেশনে চলে যাবে। এই যে দেখেন ডিফেক্ট গ্লুকোজ, গ্লুকোজ ডিফেক্ট ডায়াবেটিস পড়তে গেলে দেখবেন একটা টার্ম লেখা আছে গ্লুকোজ ডিফেক্ট ডায়াবেটিস। আরেকটা আছে সেল মেমব্রেন ডিফেক্ট, সেটার ব্যাক কারেক্টটা। এই যে পানি বডি থেকে নিয়ে যাচ্ছে, বডির ভিতরে শুষ্কতা তৈরি হচ্ছে, এই শুষ্কতা কোথায় যাচ্ছে? বডির প্রতিটা সেলের ওয়ালের ভিতরে একটা শুষ্কতা ডেভেলপ হচ্ছে, এটা হচ্ছে সেল ওয়াল ডিফেক্ট। ব্যাখ্যা কারটা সঠিক যখন বুঝবেন। আমি এই ব্যাখ্যা নিয়ে কম হইলো 20টা অ্যালোপ্যাথি ডাক্তারের সাথে কথা বলছি, আমার দিকে শুধু তাকায় থাকে যে হ্যাঁ আপনার ব্যাখ্যা তো ফালাই দেওয়ার মতো না, কিন্তু আমরা তো এটা জানি না, ঠিক আছে, তাকে তো আমি বাধ্য করতে পারি না এ ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু আলটিমেটলি তাকে চুপ থাকতে হবে। ইউনানি সায়েন্সের ব্যাখ্যা যদি কেউ করতে পারে, অ্যালোপ্যাথি সায়েন্সের লোকজন মারাত্মক লেভেলে সম্মান করে যে আপনি জানেন এটি আপনার সবচেয়ে বড় গুণ, আপনার সায়েন্স নিয়ে আপনি যা মন চাই করেন, কিন্তু আপনি জানেন। তো এখন ধরেন ওই যে আপনি যেই উৎপত্তিটা শুরু হইলো কোথায়? কিডনিতে, এরপরে এটা অ্যাটাক করলো কোথায়? লিভারে, লিভার থেকে টানলো কোথা থেকে? স্টোমাক থেকে, মুখ থেকে। এই যে টেনে যে নিচ্ছেন, এই প্রক্রিয়া তো শেষ হইলো না, চলতেই আছে। এই যে লবণ পানির কথা কেন বললাম? দেখেন লবণ পানি খাইলে কি হয়? কিডনি কিন্তু পানি কম ছাড়ে। তো ওই জায়গাতে গেলে একটা উপকার আপনি পাবেন, একদমই হবে না বিষয়টা এমন না, কিন্তু ক্ষতি হয়ে যাবে, সেটা আলাদা জিনিস। তো এখন কিডনি কেন এই কাজটা করে? সেটা হচ্ছে সুয়ে মেজাজ হাড়। সুয়ে মেজাজ হাড় যখন হয় তখন কিডনি অতিরিক্ত পানি চায় নিজের তৃষ্ণা নিবারণ করার জন্য, পানিটা ছেড়ে দেয়। আরেকটা হচ্ছে সুয়ে মেজাজ বারেদ, দুইটার কারণেই হয়। বারেদ হইলে কি হবে? তার ওই যে পরিপক্ক করার যে শক্তি, কুয়োতে হাজেমা, কিডনির কুয়োতে হাজেমা দুর্বল হয়ে যায়, যার জন্য সে এটাকে রিঅ্যাবজর্পশন করতে পারে না। দেখেন দুইটা কারণে আসছে। এখন আপনাকে নিশ্চিত হইতে হবে এই ব্যক্তি কি দ্বারা প্রভাবিত, সুয়ে মেজাজ হাড় দ্বারা না সুয়ে মেজাজ বারের দ্বারা। না বুঝে আপনি জামের বিচি থেকে শুরু করে সব খাওয়াই দিলেন, লাভ হবে না। আপনাকে আগে এটা মূল ইয়াতে আসতে হবে, ব্যাখ্যাতে আসতে হবে। তো তখন আপনার ওই মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হয়, যেই খাবারটা আমার ব্লাডে যাচ্ছে সেটা আমার সেল চিনতেছে না, নিচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি? আসলে আমি সংকট তৈরি করছে। 30% বুঝতে পারছি। আচ্ছা, কি বোঝেন না সেটা বলেন, আবার বলুন। যেমন মনে করেন আপনি যেটা বললেন, তাহলে আমার সেল তো ইনসুলিনটা তো আমার ক্যারিয়ার হিসেবেই কাজ করে। আমি প্রথমেই ভাগ করে গেছি ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার বানকারাস, আপনার অগ্নাশয়ের একটা ডিজিজ। ওইখান থেকে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আপনার ইনসুলিন নিঃসরণ হচ্ছে না, সেটা আরেকটা ডিজিজ। ওইটা স্পেসিফাই করা যে ওই ডিজিজটা হচ্ছে ওই অর্গানের, ওইটাকে আপনি ডায়াবেটিস বলে ডায়াবেটিস, না বললে নাই, কিন্তু সেই 10% তো আলাদা। ইনসুলিন নিয়ে তো আমরা কোনো মন্তব্যে যাচ্ছি না। না, আমি তো এই যে 90% এনআইডিডিএম নিয়ে কথা বলতে। জি বলেন। 90% এনআইডিডিএম যে পেশেন্টগুলো আছে, ঠিক আছে, তাহলে এখানে ইনসুলিনের রোলটা কোথায়? আমি তো রোল না, ইনসুলিন রোল দিচ্ছে না তো ওদেরকে। আপনি তাহলে খেয়াল করবেন এদেরকে কি খাওয়ানো হচ্ছে? ম্যাটফরমিন। অর্থাৎ ম্যাটফরমিনের কাজ কি? আপনি ওটা অ্যাবজর্পশনে বাধা দিবে। ও তো আপনার খাবারটা অ্যাবজর্ব করতে দিবে না, ইন্টেস্টাইন থেকে ফেলে দিবে, যেটা আমাদের ইসবগুলির ভুসি। খাবার তো পুরাটা আপনাকে অ্যাবজর্পশন হইতে দিবে না। তো যাতে গ্লুকোজের মাত্রা রক্তে কম যায়, এই জন্য তারা খাবারটা ইন্টেস্টাইন থেকে স্টুলের সাথে পাস করে দিবে। তো আমি আগে বলি। তো এখন ওই জায়গাতে আপনি যখন খাবারটা ঢুকতে দিচ্ছেন না, সেটা জোর করে আটকায় রাখছেন, কিন্তু সেটা দিয়ে তো আপনি ইনসুলিনের কাজ হচ্ছে না। ইনসুলিন যেটাতে ইনসুলিন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা, তখন তাকে কি করতে হয়? তাকে বলে হাঁটলে কি হবে? আপনার গ্লুকোজের যেই ডাইজেশন হওয়া দরকার সেটা হবে, বা আপনার খাদ্যের ডাইজেশনটা ভালো হবে। হ্যাঁ বলেন। সুন্দর। যেমন মনে করেন আমরা এখন যে মেটফরমিনের কথাটা বললাম, ঠিক আছে, ওকে, যদি এখানে সালফানিলুরিয়ার হিসাবটা করি, আপনি যেটাই দেন না কেন, আমি একটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যখন এইটার উপর আমি টপিকস নিব, তখন আপনার ওই সবগুলো এখানে আসবে, কিন্তু আপনি এটার ফান্ডামেন্টটা বুঝেন যে এইখানে আপনাকে মূল মেকানিজমটা শুরু হচ্ছে কিডনিতে, কিন্তু প্রভাব পড়তেছে কি আপনার ফুল বডিতে এবং মুখে। এখান থেকে পানি ইনটেক করতেছেন, খাবারটা অপরিপক্ক অবস্থায় চলে যাচ্ছে, যেটা মেটাবলিক ডিসঅর্ডার হিসেবে তারা ব্যাখ্যা করতেছে। এখন আপনি কী ওষুধ দিচ্ছেন সেটা পরে, আমি এটা যাচ্ছি না। ইনসুলিনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে তার এটা নাই, বডিতে উৎপন্ন হয় না, তো দেওয়াটাই তো বেটার। এটা নিয়ে আমাদের কোনো মতভেদ নাই। কিন্তু 90% মানুষ ডায়াবেটিসের রোগী না হয়েও তারা ডায়াবেটিসের রোগ নিয়ে ভুগতেছে। আমাদের ফিলোসফিতে আমরা কিন্তু স্প্লিন থেকে টোটালি আলাদা করে দিলাম। স্প্লিন, প্লিহা, হ্যাঁ প্লিহা, যেটাকে আমরা স্প্লিন বলতেছি, এবং যে আগের যে ফিলোসফিগুলো বুঝতাম যে এখান থেকেই আমাদের ইনসুলিনটা। না প্লিহা না, এটা হচ্ছে প্যানক্রিয়াস। হ্যাঁ ওইটাকে তো টোটাল আলাদাই করে রাখি। ওটা 10% আলাদা, 90% এখানে। ওয়েলকাম। এরপর আর কেউ সোরাইসিসের বিষয়ে বলছিলেন। বলবো, ওটার ব্যাখ্যা দিতে গেলে আমাকে এক্সট্রা অনেক সময় লাগবে। এরপর কি বলেন? স্যার, তখন আপনার সুগারের ব্যাপারে একটা কথা বললেন যে খাবার দাবার যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে সুগারটা আস্তে আস্তে কমে যাবে। এটা কি একটা চিরতরের জন্য বন্ধ করে দিব যে খাবারের মাধ্যমে
যদি আপনার বিরুনি আসবাব হয় অর্থাৎ বাহ্যিক কারণ হয়, সেই ক্ষেত্রে বাহ্যিক আপনি যখন এটাকে স্টপ করে দিবেন চিরতরে চলে যাবে। আপনাকে আসবাব এটার মূল গোড়ায় যেতে হবে। কারণ কি? যদি কারণ হয় বাহ্যিক খাবার, তাহলে তো হইলই যে যার ইলিশ মাছ খাইলে চুলকায়, সে যদি ইলিশ মাছ না খায় তা তো চুলকায় না। এজন্য কি সারা জীবনের জন্য বন্ধ? ওই খাবারটা দেখেন, পৃথিবীর যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ এক খাবার খাইতে দিত, তো ওই একটা নির্দিষ্ট খাবারের উপর সবার যোগ পড়তো। এই যে বড় লোকরা এত ডায়াবেটিসের কারণে খাইতে পারে না, গরিবরা খায়, এটা আল্লাহর একটা ভেরিয়েশন। কিছু খাবার আপনার বডিতে হইতে পারে, এইটা জেনেটিক। এখন এইটার কাছ থেকে আপনি যদি মুক্তি চান, সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে সূক্ষ্মভাবে দেখতে হবে এই খাবারটা কেন আপনার বডিতে প্রবলেম হচ্ছে। ওইটাকে যদি আইডেন্টিফাই কেউ করতে পারে, কোনো ডাক্তার যদি ওইটা আইডেন্টিফাই করে দিতে পারে, ওইটুক অংশ যদি আপনার বডি থেকে কমাই ফেলতে পারে, আপনি আবার খেতে পারবেন। এরকম অনেক রুগী আমি দেখছি যারা পরবর্তীতে সবই খাইতে পারে, অ্যালার্জি লেভেল কমে গেলে খাইতে পারে। এখন অ্যালার্জির ব্যাখ্যায় যদি যান, তখন আবার আপনাকে এটার ব্যাখ্যায় যেতে হবে। এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশান। তো আপনি যেই অ্যান্টিজেনটা ঢুকাচ্ছেন, এই অ্যান্টিজেনটা আপনার বডির কোন অ্যান্টিজেনটা আপনার জন্য ক্ষতিকর সেটা আপনি আলাদা করলেন। এইবার বডিতে যেন এটার সাথে আর যুদ্ধ না হয়, ওই অংশটা যদি আপনি একটু কমাইতে পারেন, তখন আপনি খেতে পারবেন। বুঝছেন কি না? আচ্ছা, ডিপ নলেজ অর্জনের জন্য কোন ধরনের বই আপনারা suggest করেন? আপনি লাইন চেঞ্জ করে দিচ্ছেন, মানে এই লাইনে বিষয়ে থাকতে দেন। প্রশ্নে লাইনে থাকতে স্কিনের উপরে জানতে গেলে কি ধরনের রেফারেন্স বুক? আসলে স্কিনের উপর জানতে গেলে রেফারেন্স বুক বলতে আমাদের যে বইগুলো আছে, সবগুলো বইয়ের ভিতরেই এই আলোচনাগুলো আছে। আপনি ওই যে বললাম, আলকানন ফিত্তিবেও পাবেন, আপনি এক্সিরে আজমে পাবেন, তিব্বে আকবরে পাবেন, তারপর আপনার ওই যে মৌলেজাত বখরাতিয়া বললাম, ওই প্রতিটা বইয়ের ভিতরেই আলাদা আলাদা ভাগ করা আছে। যে কোনো একটা বই আগে আপনি ফলো করেন, এরপর একটা দিয়ে তো সব হবে না, আর একটা বইয়ে যাবেন, পাবেন। আরো একটা ব্যাপার, সেটা আসলে যেটা চিরন্তন সত্য, নফস নিয়ে কিন্তু আমরা অতটা ভালো বুঝি না। ইটস এ ট্রু। এখন ঘটনা হচ্ছে সওদা বিকৃতি হয়ে সেখানে মনে করেন সফরায় কনভার্ট করলো। না, সৌদা বিকৃতি হয়ে সফরা ইম্পসিবল। এটা অনেক কথা বলছেন, এই ব্রিজ হয় না কখনো। সৌদা বিকৃত হয়ে সফরা কীভাবে হবে? সফরা বিকৃত হয়ে সৌদায় আসতে পারবে। এই যে বিকৃতিটা হইলো, তখন আমি মুনজেজ মুশেল দিলাম কিসের? আমি সওদা। কিন্তু সফরা যে আগে বিকৃতি হয়েছে, হ্যাঁ। আগের জায়গাটায় ফেরত আসাটা আমাকে, এটা আমি কিভাবে বুঝবো? নফস ছাড়া আর কোনো সহজ কোনো রাস্তা আছে? আপনি সহজ খুঁজতেছেন কেন? যে এই সায়েন্সের আবিষ্কার করছে সেই রাস্তা এটা বলে গেছে, আমি আরেক রাস্তা কেন খুঁজবো? মাঝখানে তো অনেক বড় ভাই, ফাঁকা। আপনি যখন 2000 বছর আগের, এখানে কামরুজ্জামান স্যার বসে আছে, উনি যখন এই বইগুলো পড়বে, ওনার ব্রেনটা কিন্তু 2000 বছরের পরিপক্ক একটা ব্রেন। এটা একটু মাথায় নেন আমার এই কথাটা, যদি এগুলো বলা এখন এক দেখাতে বলা যায় না। ওই ব্রেনটা হচ্ছে 2000 থেকে 3000 বছরের বিদ্যায় পরিপূর্ণ, অর্থাৎ তার ব্রেনের বয়স এখন 2000 বছর। তো আপনার এক জন্মে আপনি চেঞ্জ করে ফেলবেন, এটা অত্যন্ত ডিফিকাল্ট। কইরেন না এই কাজ, তাহলে পাগল হয়ে যাবেন। ওয়ার্কশপ হবে, আরো হবে তো। তাহলে পাগল হয়ে যাবেন। আপনাকে যেটা করতে হবে, একটা নদীর ধারা আপনি আটকাই দিতে যাবেন না, ধারায় থাকেন, ওই ধারায় থেকে আপনি নিজেকে খাপ খাওয়াই নেন, আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো হবে। আর কোনো প্রশ্ন? মূলে থাকতে হবে না। ওইখানে এই যে তিনটা বিষয় আসছিল, একটা হলো যে প্রস্রাব, পায়খানা আর হলো নবস। নবসের বিষয় একটা হ্যাঁ। আলোচনা আসছে। আর প্রস্রাব পায়খানার বিষয়ে কোনো প্রস্রাব পায়খানার বিষয়গুলো কিছু ক্লাস আছে। ওটা আপনার অন্য ক্লাসে আপনারা এই যে ইন্টারেস্ট, এটা আমি মনে করি আমি সফল এই জায়গায়। এই যে আপনার ভিতরে যে আগ্রহ জাগছে, অনেকের ভিতরেই জাগবে। আপনি ইউরিনের ব্যাপার অত্যন্ত সেন্সিটিভ, আপনি জানেন, দেখবেন আপনার রোগ ধরা অনেক সহজ হয়ে গেছে। এই যে পরবর্তী ক্লাস আসবে, আপনারা প্রশ্ন করবেন, এখান থেকে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করেন। আমাদের প্রশ্নগুলা যেগুলো আছে এগুলো একটু ছোট করে না, এগুলো আমি ছোট করে, আসলে এটা আমার একটা অপারগতা, আমি সব প্রশ্ন কিন্তু ছোট করে বলতে পারি না। আমি বলতে গেলে আমার ভিতরে একটা ফ্রেশনেস থাকতে হয়, যে আমি এটা বলছি এখানে যেন ভুল না হয়, ভুল বুঝাবুঝি না হয়। কারণ আমি একটা কথা বলে গেলাম, এটার ব্যাখ্যাটা আমি যদি পরিপূর্ণ না দেই, দেখবেন আমি যেই টপিক্সটা নিয়ে কথা বলছি আমি সামারি করার চেষ্টা করছি, কিন্তু আমি ওই বিদ্যারে ভয় পাই অপূর্ণাঙ্গ, অর্ধেক, বাকিটা ভুল ব্যাখ্যা আসতে পারে, আমার নামে একটা ব্যাখ্যা চলে আসবে, হ্যাঁ এটাই ব্যাখ্যা করে দিয়ে গেছে, আমি এটার মধ্যে নেই। আমাকে দেন একটা দুইটা টপিকস দেন, কত প্রশ্ন করবেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন করেন, আমি আগ্রহী, আমার কোনো এনার্জির লেভেল কম হবে না ইনশাল্লাহ। না, এনার্জি লেভেল না, না, এই যে অপূর্ণাঙ্গ হয়ে যাবে, আমি যদি একটা একটা করে কথা বলে যাই যে এই রোগের এটা দিলে ভালো হবে, আসলে তো হবে না। আপনাকে ওই রোগের ক্ষেত্রে ডায়াগনোসিসে যাইতে হবে, অন্যথা কীভাবে? এই যে প্রশ্নটা আমি কিন্তু ওই দিন ওনাকে প্রশ্নটা পাওয়ার পরে আমি প্রথম প্রশ্নটা করছি, এই প্রশ্নটা তৈরি করছে কে? তো আমাকে বলছি স্টুডেন্টরা। ওকে, স্টুডেন্টের পক্ষ থেকে প্রশ্ন সহস্র আসবে,
এটাকে আমি এনজয় করি। বাট যদি কোনো পারদর্শী লোক এই প্রশ্নটা করতো, আমার তার সাথে আগে বসতাম এসে আমি, যে আপনি একদিনের 1 ঘন্টার 1.5 ঘন্টার ওয়ার্কশপে এই প্রশ্ন কীভাবে আনলেন, আপনি কি বুঝা করছেন? তো উনি চালাক মানুষ বলে ফেলছে যে, আর সত্যটাই বলছে যে এটা স্টুডেন্টরা করছে। স্টুডেন্টের পক্ষ থেকে প্রশ্ন আসবে, এটাই তো স্বাভাবিক, যার জন্য এখানে আমার কোনো দ্বিমত নাই। 3 নম্বর প্রশ্নটা একটু যদি করি, এটা সংক্ষিপ্ত উত্তর মনে হয় দেওয়া যাবে। 3 নম্বর ত্বকের পদার্থ বা চুলকানি নিয়ন্ত্রণে ইউনানি চিকিৎসায় কোন মৌলিক নীতিমালাগুলো অনুসরণ করা হয়? ও আচ্ছা, আমি আরেক পৃষ্ঠায় চলে গেছিলাম। দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাস 3 নম্বর। আচ্ছা, এটার আমি তো উত্তর দিয়ে ফেলছি, তাইলে এটা কোন নীতি অনুসরণ করবেন, সেই ক্ষেত্রে আমি কতগুলো কথা বলছি। এইটার রং দেখতে হবে, চুলকানির ধরন দেখতে হবে, চুলকানির মাত্রা দেখতে হবে, এবং এই চুলকানিটা কখন হয়, এই সব কিছুর আলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন, এই যে এটা হলো মূলনীতি, যে কোন আখলাতের বিকৃতিতে রোগটা হয়েছে। এটা আমি বলে ফেলছি, আমার কথার মধ্যেই কিন্তু বলে ফেলছি আমি এটা, হ্যাঁ, যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এই মূলনীতি খাটাইয়া ধরতে হবে যে এটা কেন হয়েছে। বাস, এটা তালা চাবির খেলা। আপনি যখন বুঝে যাবেন এই তালার এই চাবি মুচর দেন, দেখেন খুলে গেছে, অন্যটা দিয়ে খোঁচায় লাভ নাই। এটা অ্যালোপ্যাথি বিদ্যা না যে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম, কিছু উপকার তো তার হবে, হয়, কিন্তু ওইটা আমরা করি না। আমাদেরকে স্পেসিফিক হইতে হবে যে এইখানে এটা দিলে এইটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস, আসলে একদিনে তো অন্য করে তৈরি হয় না, একদিনে শিখতেও পারবো না, এটাই স্বাভাবিক। আপনি একটু আগে বলেছিলেন সৌদাবি মেলাতে নিমের রুগীদেরকে দিলে পরে হিতে বিপরীত। সৌদা না, ভুল, আমারে ভুল। প্রথম আমি শুনলাম যে আসলে ব্যাখ্যায় আসেন। বিপরীতে কোনো ওষুধ দিলে পরে এটা হিতে বিপরীত হবে। হ্যাঁ। কারণ আমরা জানি নিম একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন দেয়, আপনার হলুদ একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন দেয়, বদবাদ আমরা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে হিতে বিপরীত হবে, কেমিক্যাল কম্পোজিশন আসেন, ওই যে বললাম সালফার থাকে, সালফার। আমরা আসলে সহজ তো চাইবই, যে আমরা কোথায় গেলে এই জিনিসটা আমি বুঝবো যে এই জিনিসটা এই রোগে দেওয়া যাবে না, এই জিনিসটা এই গেলে। আপনি মূলনীতি যখন জানবেন, এবার প্রতিটা ভেষজের কেমিক্যাল কম্পোজিশন দেখবেন, ওইখানে আপনি বুঝে যাবেন। ওই ভেষজের ক্ষেত্রে কিন্তু দেখেন, নিম উষ্ণ, নিম কিন্তু শীতল না, খেয়াল করেন। নিমের টেম্পারমেন্ট কি? উষ্ণ টেম্পারমেন্ট। ওই টেম্পারমেন্ট আপনি উষ্ণর ক্ষেত্রে দিচ্ছেন কেন? আপনি যদি দেখেন যে সৌদাবি আমরাজ মেরে দেন না, উপকার হবেই, কিন্তু যখন দেখবেন যে তার উৎপত্তি সৌদা, হারাম হয়ে গেল, এটা দেওয়া যাবে না। মানে বিপরীতে কোনো কিছুই দিব না। না, কেন দিবেন? আমাদের তো এলাজবিল জিত, বিপরীতে না, আমাদের বিপরীতেই দিব আমরা, হচ্ছে ওইটার, ম্যাচিং হ্যাঁ, ম্যাচিং করবো, যে এটার এগেনস্টে আমরা দিব, কিন্তু একই ধারায় এটা উষ্ণ হইলে উষ্ণ প্রকৃতির রোগে উষ্ণ প্রকৃতির ওষুধ দিলে তো রোগের মাত্রা বেড়ে যাবে। এটা তো আমাদের মূলনীতি। এটা তো ছোটবেলা থেকে যতদিন আপনার এই সায়েন্সের সাথে সম্পর্ক, আপনি তো এটা শিখেই বড় হয়েছেন। ক্লিয়ার, থ্যাংক ইউ। আর কেউ? স্যার, আপনার ফিলোসফি কি বললেন? আপনার ফিলোসফি কি? আমার ফিলোসফি বলতে তো কিছু নাই, ওইভাবে তো বলি নাই, হয়তো স্লিপটা আম হইতে পারে, কিন্তু আমার ফিলোসফি বলতে আমি বুঝাচ্ছি ইউনানি ফিলোসফি। ইউনানি ফিলোসফি। আমি ব্যক্তি হিসাবে জিরো, যতক্ষণ আমার সাথে ইউনানি নাই। ইউনানি আমার সাথে বসে গেলে এই জিরোটা অনেক বড় হয়ে যেতে পারে। আমার ব্যক্তিগত বলতে কিছু নাই, বইয়ের বাইরে কিছু চিন্তা করা যাবে না, বই ভুল, এই কথাটা মস্তিষ্কে কখনো আনা যাবে না। এটা বলার, মাথায় নেওয়ার আগে 10 জন লোকের সাথে কথা বলতে হবে, একজন না একজন আপনাকে ব্যাখ্যা দিয়ে দিবে। এটাকে বুঝাইছি তখন যে এটার একটা নিজস্ব ফিলোসফি আছে। আর আবার আবার বলেন। উষ্ণতা পরিমাণ বেশি হলে পানি তৃষ্ণা বেশি লাগে এবং প্রস্রাবটা বেশি হয়। পানি তৃষ্ণাটা কমানোর কোনো ওয়ে নেই? আছে তো। উষ্ণতা যখন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার স্টোমাক উষ্ণ হয়ে গেছে, অথবা আপনার এই যে একটা প্যাচ লাগাই না প্রশ্ন করছেন, এই যে তৃষ্ণা কেন হয় মানুষের জানেন? তৃষ্ণা কত ধরনের হয়? একটা দেহের তৃষ্ণা, একটা রুহের তৃষ্ণা। আপনি রুহের তৃষ্ণায় দুনিয়ার পানি সব দিয়ে দিবেন, তার তৃষ্ণা মিটবে না। রুহের তৃষ্ণা কীভাবে মিটাইবেন? আপনি যেটা বলছেন সেটা সহজ, যে আপনি যখন বুঝে গেছেন আপনার স্টোমাক উষ্ণ হয়ে গেছে, আপনি শরবতে নীলুফার দেন, আপনি ইসবগুলের বসি দেন, তোকমে অনেকগুলো আছে এরকম, হ্যাঁ, শীতল প্রকৃতির ওষুধ দেন, এটার উপকার পাইবেন। বাট আপনার তৃষ্ণা যদি হয় রুহের তৃষ্ণা মানে বুঝছেন, তৃষ্ণা যদি হয় হার্ডে, রুহ যদি উষ্ণ হয়ে যায়, কি করবেন? কর্পূর আছে না, কর্পূর ডাইরেক্ট অ্যাটাক করবে, মুহূর্তের মধ্যে দেখবেন আপনার তৃষ্ণা মিটে গেছে। চিন্তার বিষয়, আপনার এত তৃষ্ণা মিটতেছে না, এটা দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার তৃষ্ণা মিটে গেছে, এবং ঠান্ডা ঘুম, শান্তি কাকে বলে এটা পাবেন। এই জন্য তৃষ্ণা দুই রকম, একটা হচ্ছে দেহের তৃষ্ণা, একটা রুহের তৃষ্ণা। দুইটাকে আলাদা করে আপনাকে চিন্তা করতে হবে। একটাতে কমন কোনো ইউনানি সায়েন্সে কমন শব্দ বলতে কিছু নেই, প্রত্যেকটা আলাদা আলাদা চিন্তা করতে হবে। আর কেউ? গ্রাম নিব নাকি এটা কোনো
ভাবে গ্রান নেবেন, এটা খাওয়ার জিনিসটাই খাবেন না কীভাবে, শুধু নাকে দিয়ে নেবেন, নাকেরটাই যে আপনার লাংস থেকে সরাসরি চলে যাবে হার্টে, এটা খুব দ্রুত যাবে। কর্পূর কর্পূর এরকম শীতল আর অনেক কিছু আছে। করেন, যদি প্রশ্ন থাকে করেন, আমি কিন্তু প্রশ্নটাকে কখনো নেগেটিভভাবে নিই না। এই আপনার প্রশ্নটার সাথে একটা প্রশ্ন লেগে গেছে, কর্পূর তো খাওয়া যায় স্যার? হ্যাঁ যায়, আমি তো ওইটার ব্যাখ্যায় যে আমি খাওয়ার মধ্যে যাবো কেন, আমি হার্টে দিব। হার্ট কি আপনি এবার বলেন আমাকে, হার্টে পৌঁছানোর জন্য সহজ রাস্তা কোনটা? খাবার মুখ দিয়া না এই নিঃশ্বাস দিয়া, কোনটা? এটা স্যার আমি সরাসরি হার্টের তো নিঃশ্বাস ফুসফুস থেকে আপনি যখন সিগারেট খান এটা কোথায় যায়? এটা রুহের খাবার, দেহের খাবার না তো। খাইয়া কি মোটা তাজা হয়েছে নাকি? ওটা রুহে লাগে, ভালো লাগে, আর কিছু না। ফুসফুস থেকে হার্টে যায়, আর ওইটা তো পাগল। রুহের খাবার হচ্ছে এটা একটা, চোখ একটা, চোখ দিয়ে দেখলে অনেক কিছু ভালো লাগে দেখবেন। ওই যে ভালো লাগে ওইটা হচ্ছে রুহকে ঠান্ডা করা, শান্তি দেওয়া। আপনি যদি কোনো রুগীর রুহ ঠান্ডা করে ফেলতে পারেন, তার দেহের রোগ অর্ধেক এমনি কমে যাবে, থাকবে না, সে ভুলে যাবে তার রোগ আছে। দেখবেন অনেক রুগী আছে এই ডাক্তারের কাছে গেলে আমি ভালো। এই যে একটা বিশ্বাস কীভাবে তৈরি হয়েছে, এটা তার রুহের খেলা। ওই ডাক্তার তার রুট আটকায় ফেলছে। এই আটকানো যায়, মানুষের রুহ কিন্তু আটকানো যায়, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। কেউ যদি আটকায় ফেলে তার কাছে আজীবন ধরা, চাকে ওগুলো ভিন্ন ইস্যু। রুহের উপর আপনারা হিউজ পরিমাণ সময় দিবেন। রুহ হচ্ছে এমন একটা জায়গা, ইউনানি সায়েন্সের সৌন্দর্য এখানে, এটা থেকে অনেক কিছু পাবেন। হ্যাঁ, আপনি কি একটা প্রশ্ন করছিলেন? কর্পূরের পরিবর্তে যদি মেন্থল দেওয়া হয় শীতল শীতল যদি হয় দিবেন, দিবেন, সমস্যা নেই, শীতল হইলে দিবেন। কিন্তু মেন্থল শীতল কিনা আমি শিওর না, স্যার বলতে পারবো এটা। হ্যাঁ হ্যাঁ, না আমি যেহেতু আর পরের সেশনে থাকছি না, এই জন্য আমি প্রশ্নগুলো করে নিলাম আর কি। আশা করি সবার মোটামুটি কিছুটা রুহের খোরাক হয়েছে আর কি। একটুও যদি হয় তাও আমি ধন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। নামাজের বিরতি হবে আর খাওয়া। আমরা ঠিক আমাদের পরবর্তী ক্লাস যিনি নিবেন, আমাদের শ্রদ্ধেয় আবুল কালাম পাটোয়ারি স্যার, উনি আমাদের মধ্যে চলে আসছেন। সুতরাং আমরা কিন্তু আগের ক্লাসের মতো একটু টাইমটা লস করবো না, কিন্তু টাইমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার নামাজ